ঘটনাটি ঘটেছিল আমার নানার সঙ্গে। আমার নানার বাড়ি ঈশ্বরদীতে। ঘটনাটি ঘটেছিল প্রায় 8 বছর আগে। আমার নানা আর রহিম চাচা গ্রামের অন্য লোকের মতো মাছ ধরত। সময়টা ছিল বর্ষাকাল। একদিন আমার নানা আর রহিম চাচা অন্যান্য রাতের মতো মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করেন। ওই দিন রাতে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। ওই দিন রাতে আমার নানা রহিম চাচাকে ডেকে রাত 8টার দিকে রওনা হলো মাছ ধরার জন্য। বাড়ি থেকে নদীর দূরত্ব 4 কিলোমিটার। তার জন্য তাদের নদীতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, চাঁদের আলো একেবারেই ছিল না বললেই চলে। এই অল্প আলোতে আমার নানা মাছ ধরতে লাগলো আর রহিম চাচা দাঁড় বাইতে লাগলো। মাছ ধরতে ধরতে রাত 1টা বেজে গিয়েছিল। তখন আমার নানা নৌকা চালাচ্ছিলেন। তখন তারা দুজনেই একটা কান্নার আওয়াজ শুনতে পেল, কিন্তু এই কথা কেউ কাউকে বললেন না, যদি উভয়ই ভয় পায়। তাছাড়া দুজনেই মনের ভুল ভেবে উড়িয়ে দেন। যখন রাত 2:30 তখন আমার নানা দেখতে পান নৌকা অপর প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ নৌকার অপর প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। অবয়বটার চোখ জল জল করছিল। আমার নানা রহিম চাচাকে বলেন, রহিম, ওইটা কি? রহিম চাচা ওই দিকে তাকালেন। তখন আর কিছু ছিল না। অবয়বটা ততক্ষণে সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমার নানা ভেবেছিল এটা বোধহয় তার মনের ভুল। তাছাড়া আমার নানা অনেক সাহসী ছিলেন। তখন রাত 3টা বেজেছিল। তখন রহিম চাচা দাঁড় বাইতে লাগলেন। তার কিছুক্ষণ পর রহিম চাচা দেখল একটা অবয়ব মাছ খাচ্ছিল আর একটি অবয়ব দাঁড়িয়েছিল। তাদের দুজনের চোখই একেবারে লাল। অবয়ব দুটি রহিম চাচার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। রহিম চাচা ওটা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। তার পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। তখন তিনি কিছু না ভাবতে পেরে চিৎকার দিয়ে ওঠেন। আমার নানা তখন জেগে উঠেছিলেন। তিনি সেটা আবছা আবছা ভাবে দেখতে পান। তখন রহিম চাচা আর দাঁড় বাইতে পারছিলেন না। তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার পরিস্থিতি দেখে আমার নানা দাঁড় বাইতে লাগলেন। তখন নৌকা আর স্বাভাবিক গতিতে চলছিল না। আমার নানার মনে হচ্ছিল যেন নৌকাটা ধীরে ধীরে ভারী হয়ে আসছে। যত জোরেই আমার নানা নৌকা চালাচ্ছিলেন, কিন্তু নৌকা মনে হচ্ছিল যেন যাচ্ছেই না। আমার নানা নিজেও জানেন না তিনি কতক্ষণ নৌকা চালিয়েছেন। কিছুক্ষণ পর ফজরের আজান ভেসে আসলো। নৌকা তখন স্বাভাবিক গতি ফিরে পেল। রহিম চাচাও তখন প্রায় স্বাভাবিক হয়ে ওঠেন। তারপর দুইজনই নিজ নিজ বাড়িতে চলে গেলেন। তারা কেউ কাউকে কিছু জানালেন না। তারা দুইজনই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। তখন আমার নানা স্বপ্নে দেখলেন যে অবয়বটা আমার নানাকে বলছে, তোরা রাতে ওখানে গিয়েছিলি কেন? তোরা ভুল করেছিস। এখন তোরা আমাদের এখানে আয়, আমরা তোদের এখান থেকে নিয়ে যাব। সাথে সাথে নানার ঘুম ভেঙে যায়। তার 20 মিনিট পর রহিম চাচা আমার নানার বাড়িতে আসলো এবং নানাকে বলল তিনিও একই স্বপ্ন দেখেছেন। তখন আমার নানা রহিম চাচাকে বলল, তুই গোসল করে আগুনে সেক দিয়ে তারপর ভাত খাবি। কিন্তু রহিম চাচা ভাত খেয়ে এখানে এসেছিল, কিন্তু রহিম চাচা সেটা গোপন করলো। আমার নানাকে কিছুই জানালো না। আমার নানা সব সময় নিয়ম কানুন মেনে তারপরে ওই দিন ভাত খেয়েছিলেন। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু না, আসল ঘটনা ঘটল তার পরের দিন। রহিম চাচা অনেক ভয় পেয়েছিলেন। সে কারণেই বোধহয় তার জ্বর হয়েছিল। কোনো ডাক্তারই সক্ষম হলো না রহিম চাচার জ্বর ছাড়াতে। 8 দিন পর রহিম চাচা মারা গেলেন। ওই দিন রাতে আমার নানা আবার সেই অবয়ব দুটোকে স্বপ্ন দেখলেন। অবয়ব দুটি আমার নানাকে বললেন, তুই এবারের মতো বেঁচে গেলি, এবং সেখানে যাবার কথা সে মানা করে দেয়। বলে যে ওখানে গেলে আমার নানা নাকি মারা পড়বে। তখন থেকে আমার নানা রাতে মাছ ধরতে চান না, দিনের বেলায় যেতেন। আমার নানা
আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমার নানার জন্য আপনারা দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা। যদি লেখায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার প্রথম ইমেল। আমার নানার সাথে সরাসরি ঘটে যাওয়া একটি ঘটনা। আমার ইমেলটি সিলেক্ট হলে কৃতজ্ঞ হব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা প্লিজ যাদের ঘটনা সিলেক্টেড হয়, অনেকেই এটা নিয়ে খুব সন্দেহ প্রকাশ করেন যে কেন তার ঘটনা সিলেক্টেড হচ্ছে না, এই সমস্ত কিছু। যাদের ঘটনা সিলেক্টেড হয় তারা প্লিজ একটু লিখবেন, অন্যদিকে উৎসাহ দেবেন, এবং যেভাবে আপনার ঘটনাটি সিলেক্টেড হয়েছে সেটা একটু জানাবেন। অনেকেরই হয়তো মনের মধ্যে ধোঁয়াশা থাকে যে সবার ঘটনা সিলেক্ট হচ্ছে, আমার ঘটনা কেন সিলেক্ট হচ্ছে না। এরকম কোনো বিষয় আসলেই নেই। আমরা আপনার ঘটনা ভালো হলেই সিলেক্ট করবো, কারণ এটা তো আমাদের লাভ, তাই না? চলুন চলে যাই আজকের পরের ঘটনা। Bhoot.com. The fear returns with Russell. আপনারা শুনছেন ভূত.com। আমি রাসেল আছি সাথে, এবং আজকেও প্রতিবারের মতো, প্রতিদিনের মতো ভালো ভালো সব ঘটনা শোনানোর প্রত্যাশা নিয়ে হাজির হয়েছি। জানি না কতটুকু ভালো করতে পারবো। যদি একটি ঘটনাও আপনাদের ভালো লাগে তাহলে অনেক আনন্দিত হব। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা ঘটনা পাই, এবং বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা এক একটা জায়গায় এক এক রকম রূপ নিয়ে আসে। আজকে একটা ঘটনা আছে, যে ঘটনাটা আমি শোনাবো। ধরেন যে আমরা যখন রাতের বেলায় আমরা ঘুমাই, এবং আয়না নিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের কথা আমরা জানি এবং শুনেছি, তাই না? যে আয়নার সামনে রাতের বেলা অনেকেই কাপড় দিয়ে রাখেন, অনেকে রাতের বেলায় বেশি রাত হলে আয়নার দিকে তাকান না, অনেকে বাথরুমে গেলেও আয়না দেখেন না। এরকম অনেক কিছুই কিন্তু আমাদের সাথে, আমরা নিয়ম কানুন অনেকে মেনে চলি। এই আয়না তারপরেও অনেক মানুষের ঘরে থাকে। আয়নার ভেতরে অনেকে বিশ্বাস করেন আরো একটা পৃথিবী আছে, যে পৃথিবীটা ঠিক আমাদের মতো না, সেটা আয়নার পৃথিবী। একটা বাইরের আমি, আর একটা সেই আয়নার পৃথিবীর ভেতরের আমি। আয়নার ভেতরে যে পৃথিবী, সেই পৃথিবীর আমি সবসময় আমার কথা শোনে। বৈজ্ঞানিকভাবে যদি আমি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে আমার প্রতিচ্ছবি, এবং এই প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়া সেটা হচ্ছে আমার কথা শুনবে। আমার যে ছায়া, সে তো আমার কথা শুনবে, এটাই স্বাভাবিক। আমি যা করব সে তাই করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু যদি একটু অন্যভাবে চিন্তা করি, যেটা আমি সত্য মিথ্যা বলছি না, ভাবতে বলছি, যে কখনো যদি এরকম হয় যে আপনি যা করছেন, আপনার ছায়াটি সেই বৈজ্ঞানিক নিয়মটা মানল না, সে সেখানে আটকে থেকে গেল, বা আপনি নড়ছেন না, সে নড়তে শুরু করলো। আমার সাথে জীবনে একবারই এরকম হয়েছিল, এবং সেটা আমার কাজের সময়। আমার কানে ফোন ছিল, আমি কথা বলছিলাম, ল্যান্ড ফোন ছিল, সেটাতে আমি কথা বলছিলাম, এবং আমার যে ছায়াটা পড়েছিল সেখানে তার হাতে কোনো ফোন ছিল না, সে যেন দুই হাত ভাঁজ করে আমার দিকেই তাকিয়েছিল। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর আমার কাছে, আমি এখনো তার ব্যাখ্যা পাই না। আমাদের আজকে যে ঘটনাটা, সেই ঘটনাটা অবশ্য এমন না। সেই ঘটনাটা অনেকটা এমন যে আপনার বেডরুমে, অনেকের বেডরুমে এটা থাকে যে আপনার বেডরুমে একটা ড্রেসিং টেবিল আছে। রাতের বেলা আপনি চোখ খুলেন, চোখ খোলার পরে আপনি দেখলেন ড্রেসিং টেবিলে কেউ বসে আছে। ড্রেসিং টেবিলে কেউ বসে আছে। আর যাদের ঘরে ড্রেসিং টেবিল নেই তারা ভাবুন যে আপনার ঘরে একটি আয়না আছে, সেই আয়নায় কেউ মুখ দেখছে, বা আয়নার জায়গায় কেউ দাঁড়িয়ে আছে। কি করবেন আপনি? কি করা যায় ওই মুহূর্তে? আমার তো মাথাতেই আসে না। যদি আপনার মনে হয় যে ওই সময় আসলে আমাদের সত্যি কিছু করার আছে, লিখে পাঠাতে পারেন। কিন্তু আমার একেবারেই আমার মাথাতেই আসে না যে ওই সময় কি করা উচিত বা কি করতে হবে। যাই হোক, আমার মনে হয় যে
আমি এরকম কোনো ঘটনার সাথে কখনো পরিচিত ছিলাম না, কিন্তু অনেকেই আছেন যারা এই টাইপের ঘটনার সাথে পরিচিত, এবং আজকে ওই ধরনের একটা ঘটনা আছে। তবে সেই ঘটনা আমি এখন আপনাদের শোনাতে যাচ্ছি না। আমি এখন যে ঘটনাটা শোনাবো সেটা এসেছে কানাডা থেকে, এবং আমাদের মেহমান ভাই পাঠিয়েছেন, যিনি রেগুলার আমাদের ঘটনা পাঠান। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তার প্রফেশনটা আমি জানি, তিনি অত্যন্ত ব্যস্ত থাকেন, এবং তারপরেও তিনি যে এই ঘটনা পাঠান, আমি অভিভূত। এবং থ্যাংক ইউ ভেরি মাচ রেমান ভাই, আপনাকে, আপনি এত ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে যে মনে করেন, এটাতে আমরা নিজেকে ধন্য মনে করি। এবং এভাবেই ঘটনা পাঠাবেন আপনার বন্ধু বান্ধবের, এবং আপনার যে প্রফেশন সেই রিলেটেড যদি কোনো ঘটনা থাকে সেটাও আমাদেরকে পাঠাবেন প্লিজ। আমরা অধীর অপেক্ষায় আছি প্রতি সপ্তাহে আপনার ঘটনা শোনার জন্য। আমরা রেহমান ভাইয়ের ঘটনা প্লে করছি আপনাদের জন্য। ইন দ্য মেন টাইম আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা লিখতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেসটা সেটা হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সেরা ঘটনাটি লিখে বা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাকে। অবশ্যই আপনার নামের সাথে সাথে আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা লিখতে ভুলবেন না, যেটা অনেকেই ভুলে যান। এমন কোনো ফন্ট ইউজ করবেন না যেটা খোলা যায় না বা কপি করা যায় না, এরকম কোনো ফন্ট কাইন্ডলি আপনারা ইউজ করবেন না। আর ঘটনা যারা আমাকে দিয়ে পড়াতে চান তারা বাংলা, ইংরেজি যেটাতে আপনার সুবিধা সেটাতে লিখতে পারেন। ইটস আপ টু ইউ, বাট ঘটনাটা হতে হবে ফাটাফাটি, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি রেহমান ভাইয়ের ঘটনায়। স্টে টিউন। সবাইকে সম্ভাষণ জানিয়ে আমি রহমান, টরন্টো, কানাডা থেকে আবারও আপনাদের মাঝে এলাম। আমার মাঝে মধ্যে ভাবতে ইচ্ছে করে, এই যে আমি এবং আমার মতো যারা আছে তারা এই যে সুপার ন্যাচারাল কিছু জিনিস আমরা দেখতে পাই, এভাবে কি অনেকেই দেখতে পায়? এই উত্তরটা কিন্তু আমার জানা নেই। আপনাদের কাছে আমার এই প্রশ্ন থাকলো। এই ঘটনাটি অত্যন্ত সাম্প্রতিক, কয়েক মাস আগে, ঠিক কোভিড-19 শুরু হবার মাসখানেক আগে, এটা টরন্টোর কাছাকাছি একটা জায়গায় এই ঘটনাটি ঘটেছে আমার সাথে, আমার জীবনে। সো ওই সময় টরন্টোতে উইন্টার অ্যালার্ট ছিল। গভর্নমেন্ট রেডিও, টিভি সবখানে বলে দিয়েছে কেউ যাতে দুপুর 3টার পরে আর বাইরে না থাকে, সবাই যাতে ফিরে আসে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ। আমাদের জায়গাটা করার ছিল, আমরা দুপুর 12টার মধ্যেই ওটা কেনাকাটা করে নিয়ে আমরা চলে এসেছিলাম। 3টা, 3:30টার দিকে বাসায় আমি একটু ভাবছিলাম যে একটু রান্না বান্না করবো, সবাই মিলে মজা করব। কি আর করা, বাইরে তো আর যাওয়া হবে না, কোথাও মলে যেতে পারবো না, কোনো সিনেমা হলেও যাওয়া যাবে না, সবকিছুই বন্ধ। সো আমি ভাবছিলাম আমরা সবাই মিলে একটু রান্না টান্না করবো, মজা হবে, টিভি দেখবো। তো দেখি কি দাঁড়ায়। এরকম স্নো স্টর্ম মাঝে মধ্যে হয়, বাট এটা অনেক সিভিয়ার হবে, গভর্নমেন্ট তাই বলল। দুপুর 3টা, 3:30টার দিকে হঠাৎ আমার ওয়াইফ আমাকে উপর থেকে আমাকে ডাক দিল। সো আমি স্টেপস দিয়ে উপরে গেলাম, গিয়ে আমাকে বললো যে দেখো আভাস কিন্তু শুরু হয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখলাম গাছ নড়াচড়া শুরু হয়েছে, তারপর হালকা তুষারপাত শুরু হয়ে গেছে। আমার গাড়িটা নিয়ে ভাবছিলাম, গাড়িটা তো ড্রাইভ থ্রুতে রাখা, কি করা যায়? যদি পুরো গাড়িটাই ঠেকে যায় তাহলে কি করবো, ওটা নিয়ে আমি একটু টেনশনের মধ্যে ছিলাম। বিকেল 5টার দিকে হিট করার কথা ছিল এক্স্যাক্টলি। এখানকার যে ওয়েদার ফোরকাস্ট, এগুলা 99.98% এগুলা ঠিক থাকে। ঠিক 5টার দিকে কিন্তু হিট করে গেল। প্রচন্ড ঝড়, তুষার ঝড় যাকে বলে, ধবধবে সাদা, শব্দ চারিদিকে শোঁ শোঁ করে হচ্ছে, বরফ আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আমরা যখন ডিনার করলাম, ডিনার করে টিভি দেখতে বসবো, আমি আবার গাড়িটার দিকে তাকিয়ে বাইরে জানলা দিয়ে গাড়িটার দিকে যখন আমি দেখি আমার গাড়ির প্রায় সিলিং এর কাছাকাছি এসে গেছে বরফ, মাটি থেকে একেবারে। রাত বাজে তখন 10টা, 10:30। আমার ওয়াইফকে বললাম যে কিছু একটা করা দরকার, আমি দেখি আমি কি করতে পারি। আমার ওয়াইফ বললো তোমার কি মাথা খারাপ? বাইরের টেম্পারেচার এখন -17, -18 ডিগ্রিজ, আর এই ঝড়, তুষার ঝড়, তুমি কি করবে? আমি দেখি আমি কি করা যায়। আমি 2-3 লেয়ার জ্যাকেট পরে মুখ বন্ধ করে শাবল নিয়ে শাবলিং শুরু করে দিলাম এই রাতের বেলা। 1 ঘন্টা পর্যন্ত শাবলিং করেছি। বাইরে কনকনে ঠান্ডা,
স্কিন কোথাও ধরা যাবে না, কারণ চামড়া হাতের সাথে খুলে চলে আসবে। এই ঠান্ডার ভেতরে আমি 1 ঘন্টা কিন্তু ভেতরে দরদর করে ঘামছিলাম। অনেক টাফ জব এটা। আমি এক হাত করে গাড়ির চারিদিকটা আমি ক্লিন করে আমি চলে আসলাম, গোসল টোসল করে টিভির সামনে বসলাম। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো, আমি বললাম এক কাজ করি, কালকে তো আর স্টর্ম থাকবে না, বরফে নিশ্চয়ই সবকিছু সাদা হয়ে গেছে, চলো আমরা বাইরে কোথাও থেকে আমরা বেরিয়ে আসবো, অনেক দূরে কোথাও। বাহ, সবাই পছন্দ করলো। তো আমি আমার ওয়াইফ আর ছেলেকে বললাম এক কাজ করি, দেখি কোনো সুন্দর জায়গায় হোটেলের কোনো একটা রিজার্ভেশন দেওয়া যাক। ওরা করলো কি, ওরা খুঁজে বের করলো, এটা জায়গাটা হচ্ছে, আপনাদেরকে জায়গাটা বলতে আমার কোনো অসুবিধা নেই, ব্লু মাউন্টেন। আপনারা যদি গুগল করেন আপনারা দেখতে পারবেন, অনেক সুন্দর, পাহাড় ঘেরা, অনেক সুন্দর একটা স্মল সিটি। এখানে একটা হোটেলের মধ্যে রিজার্ভেশন দিয়ে দিল। আমরা সব ব্যাগ গোছগাছ করে সকালবেলা বেরিয়ে যাব, এটাই প্ল্যান। সকালে উঠলাম ঘুম থেকে, যা বলা তাই কাজ, ব্যাগ গাড়ির মধ্যে তুলে সেই বরফ ভেঙে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। চারিদিকে বামে ডানে তাকাতে তাকাতে যাচ্ছিলাম, ধবধবে সাদা। কিছু কিছু গাড়ি রাস্তার মধ্যে একটু কাত হয়ে আছে, অনেকে হয়তো এমার্জেন্সির জন্য বেরিয়েছিল, আর এত স্লিপারি থাকে যে ওটা আর কন্ট্রোল করতে পারেনি। গাড়ির এক পাশে, রাস্তার যে কোনো এক পাশে গিয়ে ওটা কাত হয়ে পড়ে আছে, এরকম অনেক গাড়ি দেখলাম। আমার ওয়াইফ আর ছেলে বললো যে আব্বু চলো কোথাও, ওয়াইফ বললো আমরা কোথাও হয়তো ব্রেকফাস্ট করতে পারি। আমার ছেলে বললো আব্বু হ্যাঁ চলো আমরা কোথাও বসে একটু ব্রেকফাস্ট করি। এখানে অল ডে ব্রেকফাস্ট বলে কিছু ফ্র্যাঞ্চাইজ আছে এখানে, আমরা খুঁজে পেলাম একটা, আমরা ওখানে ঢুকে গেলাম। ঢুকে আমরা ব্রেকফাস্ট করলাম, বেশ মজার ব্রেকফাস্ট। ওই ক্যাশিয়ার একটা সোনালি চুলওয়ালা একটা মেয়ে ছিল, সে বারবার আমার দিকে তাকাচ্ছিল, তবে এই দৃষ্টিটা কেমন একটা অদ্ভুত টাইপের, এই দৃষ্টিটা নর্মাল না। আমি আর পাত্তা দিলাম না, আমি আর তাকালাম না ওদিকে। আমি বললাম যে এরকম অদ্ভুত করে কেন মেয়েটা তাকাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম। সাধারণত এই যে দূরত্ব, এটা যদি সামার টাইমে থাকতে হয়তো 3.5-4 ঘন্টা 100-120 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ি চালালে এটা পৌঁছে যাওয়ার কথা, কিন্তু যেহেতু বরফ চারিদিকে তো একটু সময় লাগছিল। সেই সময়ের জন্য আমরা বললাম যে আর কোথাও থামবো না, আমরা সরাসরি চলে যাব ওখানে। তো আমরা ব্লু মাউন্টেন সিটির কাছাকাছি আসার ঠিক ঢোকার আগে আমার ছেলে বললো আমরা গ্যাসটা ভরে রেখে দিই গাড়িতে, পুরো তেল ভরে রেখে দিই, যাতে সকালবেলা আমাদের কোনো অসুবিধা না হয়। তাই করলাম। আমরা গ্যাস স্টেশন থেকে সমস্ত গাড়ি ভরে নিয়ে আমরা হোটেলের লবিতে গেলাম। গাড়িটা পার্কিং করে দেখি খুব একটা ভিড় নেই, যেহেতু অফ সিজন। সো লবির যে ম্যানেজার আছে, সে লবি ম্যানেজার নিজেই এসে আমাদেরকে খাতির করলো, বললো যে এখন অফ সিজন হওয়াতে তোমাদেরকে আমি খুব সুন্দর একটা রুম দিয়ে দিচ্ছি। এটা লিভিং রুমও আছে, ড্রয়িং একটা বড় থাকার একটা সোফা কাম বেডও তুমি লিভিং রুমে পাবা, আবার বেডরুমের ভেতরে হিউজ বেড আর ছোট কিচেন, সবকিছুই আছে। আমরা রুমে ঢুকে যখন দেখলাম মনটা ভরে গেল। এর মধ্যে আমরা যখন লিফটে করে আসছিলাম, আমরা আবার দূরে দেখছিলাম ওখানে একটা সুন্দর সুইমিং পুল আছে, কাঁচে ঘেরা, টেম্পারেচার কন্ট্রোল সুইমিং পুল। লিফটে উঠতে উঠতে আমার ছেলে আর ওয়াইফ বললো আজকে সাঁতার কাটতে হবে মজা করে। ম্যানেজার বলে দিয়েছে রাত 12টা পর্যন্ত খোলা থাকে এই সুইমিং পুলটা। আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা বললাম যে চলো আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমরা এখানে কোথাও বসে একটু আর্লি ডিনার করে নিই। এখনো তো কনকনে ঠান্ডা, আর বরফে হাঁটতেও তো তেমন একটা কমফোর্টেবল হয়তো আমরা ফিল করব না। হোটেলের রুমের এর ভেতরেই লবি ম্যানেজারের কাছে আমার ছেলে জেনে নিয়েছে এখানে সবচেয়ে ফেমাস রেস্টুরেন্টটা কোনটা, যেটা অনেক খাবার অনেক মজা হয়। সেই অনুযায়ী প্ল্যান, আমরা বেরিয়ে গেলাম হোটেলের ব্যাকডোর দিয়ে। বেরিয়ে গিয়ে আমরা সুভেনির শপ টপ গুলো একটু ঘুরে টুরে দেখলাম। ঘুরে বলে যে চলো আমরা ঢুকে যাই রেস্টুরেন্টে, একটু বসে অনেকক্ষণ মজা করা যাবে। যে রেস্টুরেন্টে ঢুকলাম, মাই গড, মনটা ভরে গেল। কাঠের টেবিল চেয়ার দিয়ে কত সুন্দর করে সাজানো, সবাই হইচই করছে, অনেকটি ইয়াং কাপলও দেখলাম মজা করছে। টিভি স্ক্রিনের মধ্যে খেলাধুলা হচ্ছে, স্নো, তারপর স্কেটিং, কিছু কিছু স্ক্রিনে বক্সিং হচ্ছে। আমরা আবার বেছে বেছে আমরা আবার মেনুতে আমরা সুন্দর আমাদের পছন্দ মতো খাবারের অর্ডার দিয়ে দিলাম। সেই অর্ডার অনুযায়ী খাবারও আসলো। আমরা খেয়ে টেয়ে অনেক মজা করে আমরা ব্যাক করলাম হোটেলে। তখন বাজে প্রায় রাত 10টা, 10:30 বেজে গেছে। এর মধ্যে হোটেলে আসলাম, আসতে আসতেই আমার ওয়াইফ আর ছেলে বললো যে চলো তাড়াতাড়ি সুইমিং এ যায়। আমি বললাম যে আমি যাবো না, তোমরা যাও, এর মধ্যে আমি একটু গোসল টোসল করে নেই মজা করে, তারপর তোমরা আস্তে আস্তে আমরা টিভি দেখবো, গল্প করবো, তারপর এক সময় ঘুমিয়ে যাব। তো ওরা তাই করলো। ওরা কাপড় চোপড় নিয়ে
ওদের কাছে আরেকটা কি আছে, ইলেকট্রনিক কি, সো অসুবিধা হবে না, ওরা ওই কি দিয়ে খুলতে পারবে। আমি যদি ইভেন ঘুমিয়েও যাই কোনো অসুবিধা নেই। আমি ওয়াশরুমে ঢুকলাম, ঢুকে একেবারে মজা করে শ্যাম্পু করে গরম পানি দিয়ে পুরা ওয়াশরুমটা, বাথরুমটা একেবারে ধোয়া ধোয়া করে ফেললাম স্টিমের জন্য। আমি যখন বের হলাম বাথটাব থেকে, তাকিয়ে দেখি গ্লাসের মধ্যে, এটা আমি কিছু মুভিতে দেখেছি কিন্তু আমার জীবনে এরকম কোনোদিন হয়নি। তাকিয়ে দেখি গ্লাসে লেখা হাই মোহাম্মদ রহমান। আমি তো অবাক যে এটা কি লেখলো। তবে ভাবলাম ও আচ্ছা, আমার ওয়াইফ হয়তো দুষ্টুমি করে হাতে কোনো গ্লিসারিন কিংবা ময়েশ্চারাইজার দিয়ে হয়তো লিখে গেছে, আমি যাতে ভয় পাই। তা আমি আর পাত্তা দিলাম না। তো আমি আরামসে কাপড় চোপড় পরে এসে, হেয়ার ড্রাই করে এসে টিভির সামনে একটু বসলাম, জানলার পর্দা সরিয়ে আবার দেখছিলাম আমার ছেলে আমার ওয়াইফ ওখানে সাঁতার কাটছে। একটু ঘুম ঘুম পাচ্ছিল, আমি বললাম বেডরুমে যাই, গিয়ে একটু শুয়ে থাকি, ওরা আসলে তখন আবার মজা করব। আমি বেডরুমের লাইট বন্ধ করে দিয়েছি, লিভিং রুম আর ড্রয়িং রুমের এদিকে লাইটটা আমি জ্বালিয়ে রেখেছি যাতে ওরা আসলে কোনো অসুবিধা না হয়। আমি ঘুমিয়ে গেলাম। হিউজ খাটটা, বিশাল বড় বেড ওরা দিয়েছে। কতক্ষণ পরে আমি ঘুমের মধ্যে দেখি হঠাৎ করে কে যেন আমার বাম দিকে এসে ব্ল্যাঙ্কেট সরিয়ে আরামসে শুয়ে গেল আমার পায়ে। আমি ভাবলাম আমার ওয়াইফ, বাহ, আমি তো অনেকক্ষণ ঘুমিয়েছি, তাইলে ওরা নিশ্চয়ই এসে টিভি দেখে আমার ওয়াইফ নিশ্চয়ই ঘুমাতে এসছে। আমি অভ্যাসবশত একটা হাত দিয়ে দিলাম গায়ে, দেখি বেশ ঠান্ডা গাটা, কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাব। আমি ভাবলাম যে সুইমিং করে এসছে হয়তো, এই জন্য বডিটা ঠান্ডা হয়ে আছে। আমি আবার বললাম, আমি ওকে আবার ব্ল্যাঙ্কেট টেনে দিলাম, আমি ভালো মতো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে রাখো, ঠান্ডা লাগতে পারে। আমি হাতটা দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। একটু পরেই দেখি হঠাৎ শব্দ পেলাম। কিসের শব্দ? তাকিয়ে দেখি ওদিক থেকে যে আলোটা আসছিল ওই রুম থেকে, দেখি ওদিক থেকে আমার ওয়াইফ আর আমার ছেলে, দেখি ওরা দরজা খুলে ভিতরে ঢুকে বেডরুমের দিকে আসছে, বসে জিজ্ঞেস করছে যে আব্বু কই। ও আচ্ছা, আব্বু কি ঘুমিয়ে গেছে এসব বলে ঢুকতেছে। আমার সমস্ত বডি একেবারে পাথর হয়ে গেল। এটাকে শুয়ে আছে আমার বায়ে। আমি যেই জাপটে ধরার চেষ্টা করছি, দেখি আমার হাত গলে নিচ দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করছে সে যেই হোক। আমি প্রচন্ড শক্তিতে একটা ঘুষি মারার চেষ্টা করলাম, কারণ আমি দেখলাম আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে হাতে কাপড় নিয়ে, আমার ছেলে দাঁড়ানো লাইটের ওদিক থেকে। তাহলে এটা কে হতে পারে? আমি জানি না আমি কি করেছি। আমি বোধহয় মুখ থেকে আমার শব্দ বেরোচ্ছিল। আমার ওয়াইফ আর ছেলে বলে যে আব্বু আব্বু হোয়াটস রং। আমার ওয়াইফ বলে যে কি হয়েছে তোমার? আমি বলে যে এই যে এখানে শুয়েছিল, এটা কি? এটা তুমি একটু আগে এসে বলে না, আমরা তো মাত্র ঢুকলাম। হাতে এই যে দেখ এখনো পর্যন্ত ভেজা কাপড় হাত থেকে পড়ছে। লাইটের সুইচ কোথায়? লাইট জ্বালাও। দেখি পাশ দিয়ে ওটা কোন দিক দিয়ে স্লাইড করে চলে গেল ওই জিনিসটা। লাইট জ্বালালো, আমার ফেসের দিকে ওরা তাকিয়ে থাকলো অদ্ভুত দৃষ্টিতে। আমি ওদেরকে বললাম যে আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি। আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ আবারও ধুলাম, গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম যে ওরকম লেখা কিছু আছে কিনা, দেখি না, নেই। আমি বেরিয়ে এসে লিভিং রুমে বসে ওদেরকে যখন ঘটনাটা বললাম, ওরা থ হয়ে আমার কাহিনী শুনলো। আমার ছেলে বলে যে এক কাজ করি, আমরা তাহলে এখান থেকে এই রুমটা চেঞ্জ করে ফেলি। আমি বললাম যে সমস্ত কিছু তো ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা লাইট জ্বালিয়ে ঘুমিয়ে যাব, পরের দিন সকালবেলা, কাল সকালে উঠে আমরা আর্লি চলে যাব। ভুলে যাও কি হয়েছে না হয়েছে। আমার বডির ভেতরে, আমার মাইন্ড, সমস্ত কিছু কিরকম ওলট পালট মনে হচ্ছিল। পরদিন সকালবেলা আমরা উঠে রওনা দিয়ে দিলাম। আসার সময় যে আনন্দটা ছিল, সে যাওয়ার সময় শুধু একটা দুটো কথা বলতে যাচ্ছি আর ভাবছিলাম এটা কি হলো আমার জীবনে। আসলে এরকম অদ্ভুত সব ঘটনা কেন ঘটে, আমার নিজের জানা নেই উত্তর কি। সবার প্রতি শুভকামনা রইল। রাসেল ভাইকে অজস্র ধন্যবাদ এমন সুন্দর অনবদ্য এক সাহসী অনুষ্ঠান পরিচালনা করার জন্য। খোদা হাফেজ। রহমান ফ্রম টরন্টো, ক্যানাডা। Spirit, be here with me. Qui êtes-vous? Boot.com. The fear returns with Russell.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। আপনাদের সাথেই আছি আমি, এবং রেহমান ভাইয়ের কাছে সেই ব্লু মাউন্টেনের কথা শুনে আমার যেতে ইচ্ছে করছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখন ঘটনাটা আমি প্রথম শুনি তখনই আমি গুগলে সার্চ দেই এবং জায়গাটা সত্যি অসাধারণ। এবং কোনো একদিন যদি আল্লাহ ভাগ্যে রাখেন তাহলে ডেফিনেটলি আইল বি দেয়ার। এবং আমি অবশ্য বাকিটা চাই না, আমি কোনো খারাপ কিছু এক্সপেরিয়েন্স করতে চাই না সেখানে গিয়ে, বাট আমি অবশ্যই কোনো একদিন যেতে চাই। তো আমার কাছে ট্রাভেলিং খুবই ভালো লাগে, এবং আমার মতন মানুষের জন্য এই টাইমটা খুবই দমবন্ধ একটা সময়, যখন আমি ট্রাভেল করতে পারছি না। এবং আমার মতো ওরা অনেকেই আছেন, আমি জানি। মানে আমি অবসরেও অনেক সময় এই যে ট্রাভেল ব্লগগুলো দেখতে পছন্দ করি। তো যাই হোক, আমার মনে হয় যে এই ঘটনাতে যারা হচ্ছে এরকম ট্রাভেলিং পছন্দ করেন, তাদের মানে এরকম একটা সুন্দর জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে, যেটা নিশ্চয়ই ভালো লেগেছে। আমাদের বাংলাদেশে আমরা যারা বাঙালি বা বাংলাদেশি, আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমরা বাঙালিরা কিন্তু ছড়িয়ে রয়েছি, তাই না? ছড়িয়ে ছিটিয়ে রয়েছি আমরা, এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের দেশের নাম মুখোজ্জ্বল করছি। কেউ কেউ সেটা না করলেও বেশিরভাগ মানুষই করছেন। এবং আমার মনে হয় যে আমরা সবাই সবসময় ভালোর দলে এবং দেশের ভালো করার চেষ্টায়। আমরা যারা দেশে থাকি তার চাইতে বেশি যারা দেশের বাইরে থাকেন তারা দেশকে বেশি মিস করেন। এই জন্যই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আজকে যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো রয়েছে ফ্রান্স থেকে, আছে কানাডা থেকে, আরো ঘটনা রয়েছে আমার কাছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, জাপান থেকে রয়েছে। কিন্তু একটা ঘটনা এসছে এই প্রথমবারের মতো ভূত.com, সেটা এসছে আমাদের একজন বাংলাদেশির কাছ থেকে। তিনি, আমি যেটা বুঝলাম যে কাজের সূত্রে আছেন পাকিস্তানে, এবং সেইখান থেকে তিনি একটা ঘটনা শেয়ার করেছেন, এবং সেই ঘটনাটাও আমি রেখে দিয়েছি। একটা অন্যরকম জায়গায় বসে তিনি অন্যরকম প্রেক্ষাপটে এই ঘটনাটি আমাদের পাঠাচ্ছেন। চলুন দেখি আমাদের সেই ভাইয়ের কাছে কি ঘটনা রয়েছে আপনাদের জন্য। ইন দ্য মিন টাইম আপনারাও মনে করতে থাকুন যে আপনারা কবে কোন ঘটনা শুনেছিলেন, বা কে আছেন যিনি আপনাকে এরকম ঘটনা শোনাতে পারেন, যেটা আপনি পাঠিয়ে দিতে পারেন ভূত.com। আমরা ঘটনার সংকটে পড়তে চাই না, একেবারেই চাই না। আমরা চাই আপনাদের ঘটনাগুলো পৃথিবীর সবাইকে শোনাতে, এবং সবচেয়ে সুন্দরভাবে। এবং আমার মনে হয় যে আপনারা আমাকে ঘটনা পাঠাতে কার্পণ্য করবেন না। russell.booth.com@gmail.com ইমেল অ্যাড্রেস, www.facebook.com/russell.shatin ফেসবুক, যেখানে খুশি পাঠিয়ে দিন, আমি আছি আপনার সাথে। চলুন শুনে আসি আমাদের পরের ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি কোয়ারেন্টাইনের সময় বোর্ড হয়ে গেছি বাসায়, কিন্তু আপনি সবসময় ভালোর দলে, তাই আপনি ভালোই থাকবেন সবসময়। আমি এখানে পাকিস্তানে ইসলামাবাদে বিগত 6 বছর ধরে আছি, এবং আজকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আসলে আমি থাকি ইসলামাবাদের G6, আমার থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূরে সিটির মধ্যে, যেটা নাম বাইরে না, এখানে কাজে যাই আজকে, এবং আমি কাজ শেষ ওইখান থেকে আসার মাঝখানে একটা রাস্তা আছে, যে জায়গাটা হলো ফয়জাবাদ। ওইখান থেকে 2টা রোড আমার বাসায় আসে, একটা হলো মেইন হাইওয়ে আর একটা সাইডের ছোট ওয়ে, যেটা গার্ডেন অ্যাভিনিউ যেটার নাম। সো আমি ঠিক করলাম শর্টকাট নেই, গার্ডেন অ্যাভিনিউ দিয়ে আমি বাসায় আসি। আমি সবসময় বাইক রাইড করি, আমি একজন বাইক রাইডার। সো আমি ঠিক মতো বাইক চালায় আসতেছি এখান থেকে। সো রোডটা সচরাচর দিনের বেলাও সাধারণত অনেক কম মানুষ রোডটা ইউজ করে, আর রোডটা কোনো লাইট নাই। রোডটার এক সাইডে নো ম্যানস ল্যান্ড, অলমোস্ট প্রায় 4 কিলোমিটারের মতো নো ম্যানস ল্যান্ড। ওইখানে কোনো মানুষও থাকে না, শুধু মানে গাছপালা আছে। আর এক সাইডে যথেষ্ট পরিমাণে পাইন ট্রি, মাউন্টেন এরিয়াতে যথেষ্ট পরিমাণে পাইন ট্রি আর এক সাইডে।
সো আমি ওই শর্টকাটটা নিলাম এবং শর্টকাট নিয়ে আমি যাওয়া শুরু করলাম। সো আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে যে কেউ আমার ফলো করতেছে, তাই আমি বারবার আমার বাইকের ব্যাক মিররে দেখতেছি, বাট কেউ নাই, আমি পিছনে কাউরে দেখতে পাচ্ছি না। তো আমি হালকা একটা অনেকক্ষণ পর একটা ল্যাম্প পোস্ট পাইলাম। আসলে ল্যাম্প পোস্টটা হইলো একটা সরকারি অফিস, ওই অফিসের সামনের ল্যাম্প পোস্ট। সো আমি ওইখানে গিয়ে থামলাম এবং ওখানে একজন গার্ড ছিল, গার্ডের সাথে কথা বললাম এবং আমি শিওর হয়ে নিলাম যে এই রোডটা শাহপুরিয়ায় যায় এরকম। আমার বাসা শাহপুর একটা জায়গা যেটা ওই রোডটা ম্যাচ করে, এটা ইসলামাবাদের মাঝখানের মতো। আমি ওনার কাছে শিওর হয়ে নিলাম যে হ্যাঁ এই রোডটা যায়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে শর্টকাটটাই নিয়ে নিলাম, নিয়ে আমি যাওয়া শুরু করলাম। তো আমি যখন কিছুটা দূরে গেছি, সো আবার আমার মনে হচ্ছে ওই লোকটাকে ছেড়ে যান, আবার কিছুটা দূরে গেছি, আবার আমার সেম ফিলিং, আমার কেউ ফলো করতেছে, কেউ ফলো করছে এবং রোডটা প্রচুর, মানে আমার শুধু বাইকের হেডলাইটে আমি যতটুকু আলোতে দেখতে পাচ্ছি সামনে। একপাশে আমার ঘন জঙ্গল, পাইন ট্রির জঙ্গল, আর এক পাশে পাইন ট্রির জঙ্গল কিন্তু প্রায় ধরেন অনেক দূরে, প্রায় 60-70 গজ দূরে হবে পাইন ট্রির জঙ্গল। সো ওখানে একটা ফাঁকা জায়গার মতো, আর খাদের মতো নিজের ছোট, মানে ছোট টাইপের খাল টাইপের আছে, বাট ওকে। তো আমি আবার যাওয়া শুরু করলাম। দেন কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে কিছু আমার সাথে সাথে চলতেছে। সো যখন আমি বাইকে স্লো করলাম, তখন আমার বাইকের স্পিড ধরেন আসছে 25-এ, এরকম 25-এ স্লো করে নিয়ে আসছি বাইক। সো বাইক আমার কন্ট্রোলে, আমি যাচ্ছি এবং আমি সাইডে তাকায় দেখলাম আমার থেকে 10 ফিটের মতো দূরে, কারণ 5 ফিট রোড, আর তারপরে 5 ফিট রোড না, 8 ফিটের মতো রোড আমার, তারপর থেকে আর একটু ওই খাদের ওই পাশে সামথিং ইজ গ্লাইডিং, ইজ টোটাল ডার্ক, আর জিনিসটা পুরা কালো, ঠিক আছে, শ্যাডোর মতো, একটা পুরা কালো একটা শ্যাডোর মতো, এটা আমার সাইডে গ্লাইড করতেছে, মানে ভাইসা আসতেছে হাওয়ার মধ্যে। আমি কতক্ষণ প্রথমে বুঝতে পারিনি, পরে আমি আরো বাইক স্লো করলাম। তো পুরো অন্ধকারের মধ্যে আমার হেডলাইট জ্বলতেছে, আমি অন্ধকারের মধ্যে পুরো ব্রেক করে আমি আমার রাইট দিকে, আমি পুরো রাইটে পুরো তাকাইলাম এবং আমি দেখলাম যে জিনিসটা মনে হচ্ছে যে আমার দিকে, আমার ও থেমে গেছে এবং ও আমার দেখতেছে, স্ট্রেট আমার দেখতেছে, পুরো আমার ধরেন 180 অ্যাঙ্গেলে, মানে 3 o'clock-এ পুরো আমার ও, ঠিক আছে, ডান সাইডে 3 o'clock-এ পুরো আমার গ্লাইড করতেছে, মানে দাঁড়ায় রয়েছে, গ্লাইড করতেছে, এবং আমি ওই জিনিসটা দেখলাম, আমি ঠিক আছে, ওকে চলো কিছু করা যাক। সো আমি অ্যাজ ইউজুয়াল ইসের রাস্তা, জঙ্গলের রাস্তা, সো লাইক এটা পিস্তালের জঙ্গলের মধ্যে রাস্তা, সো তাও হালকা আঁকা বাঁকা, সো আমি বেশি স্পিড করতে পারতেছি না, 75-এ আমি রিচ করছি। তো আমি 75-এ মধ্যে টানতেছি, মানে বাইক নিয়ে রান করতেছি। সো তারপরে কতক্ষণ ওইটাও আমার সাথে ওই স্পিডে সাইডে আমার কিপ আপ করতেছে, এবং মানে ও আমার থেকে আই কন্টাক্ট সরাচ্ছে না, এবং এক সময় গিয়ে আমি ওইটার দিকে তাকায় রয়েছি এবং ওর মধ্যে সামনে একটা হুন্ডা সেভিক আসছে, গাড়ি হুন্ডা সেভিক। সো আসছে, আমি খেয়াল করিনি, আমি কোনো মতে বাইকটা হালকা মানে কাটায় পাচ্ছে, একদম কোনো মতে বলবো আল্লাহর হাত দিয়ে পুরো আমার বাঁচাইছে, কোনো মতে বাইচা ভাই। আমি বাইক আবার দাঁড়াইছি, দাঁড়াইছি, গাড়ির মধ্যে চলে গেছে, ওই জিনিসটাও দাঁড়ায় রয়েছে, ওই জিনিসটা ওখানে দাঁড়ায় রয়েছে। আমি তারপর ওটা দেখে আবার তাকায় রয়েছি, জিনিসটা কি আসলে আমি বুঝতে পারতেছি, আমি মনে হচ্ছে আমি কি স্বপ্ন দেখতেছি না কি করতেছি, আমি আমার নাই। পরে আমি যা হবে, আমি আবার বাইক স্টার্ট করে ফুল স্পিডে বাইক রাইড করা শুরু করলাম। ফুল স্পিডে আমি টানতেছি বাইক, আর মানে আমার ওই রোডে আমার চোখ পর্যন্ত আমি স্পিডে আমি নিতে পারি, আমি নিয়ে যাচ্ছি। সো আমি সামটাইম দেখতেছি আমার বাইক 85-এও ক্রস করতেছে, বাট ওই জিনিসটারে আমি কোনোভাবে পাস করতে পারতেছি না, ও আমার সামনে যেতেছে। পরে আমি অনেক দূরে আরেকটা ল্যাম্প পোস্ট পাইছি যেটা চলতেছে, আমি ওইটা নিচে দাঁড়াইলাম, আবার দাঁড়ায় আমি ওখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে
আমি রাইটে তাকাইছি, দেখি ওই জিনিসটা রাইটে নাই আমার। সো আমি বললাম যাক বাঁচছি তাইলে। আমি রাইটে দেখা যখন এই জিনিসটা দেখি না খাইছি, লেফটে আমার ওইখান থেকে, ওইটা মানে 2 রাস্তার মোড়, একটা রোড উপরে গেছে পাহাড়ের দিকে, আর একটা রোড স্ট্রেট। সো আমি ওইখানে তাকাইছি, ওইখানে একটা দূরে আমার থেকে প্রায় 40 ফিট দূরে একটা ল্যাম্প পোস্ট, এবং ওই ল্যাম্প পোস্টটার নিচে ওটা দাঁড়ায় রয়েছে। এন্ড আমি ওই ল্যাম্প পোস্টের আলোতে আমি পুরো স্পষ্ট দেখতেছি ইট ওয়াজ ব্ল্যাক, টোটাল ব্ল্যাক। ঠিক ওকে মনে হয় কালো একটা পুরো চাদর, বা পুরানো দিনের আমলে মহিলার যেমন বোরখা পড়তো না, কালো উপরে মুখ আটকানো বোরখা বা স্ট্রেট কিছু। ওই জিনিসটা আমার 9 o'clock আমার বাম সাইডে 9 o'clock স্টিল আমার স্টেয়ার করতেছে। এবং একটু পরে আমি বললাম যাক এবার তাইলে ঝামেলা ভালো মতোই গড়াইছে। সো আমি বাইকে স্টার্ট করে আমি যাওয়া শুরু করলাম। তখন আমার বাসাতে আমি প্রায় কাছাকাছি চলে আসছি, আমার বাসা 2 কিলোমিটারের মধ্যে হবে। সো আমি যাওয়া শুরু করছি। আমার প্রায় বাইকের 3 ফিট সামনে থেকে, 2 থেকে 3 ফিট সামনে থেকে ওইটা সাহ করে আমার সামনে একটা ক্রস করলো, এবং আমি ওইটার মধ্যে দিয়ে আমি ক্রস করে বাইক নিয়ে চলে গেলাম স্ট্রেট। ক্রস করে চলে যায় পরে অনেক দূর গেলাম, যাওয়ার পরে এখানে একটা টাওয়ার আছে, পাক চায়না টাওয়ার, ওইটার নিচে গিয়ে দাঁড়াইলাম। সো ওইটা নিচে গিয়ে দাঁড়াইলাম, তখন দেখলাম ওই জিনিসটা তখনও আছে দূরে, আমার তখন ওইটা স্টেয়ার করতেছে, আমার তখনও দেখতেছে। সো ওইখানে মানে পুলিশের চেকপোস্ট ছিল, হালকা হালকা গাড়িও ছিল। সো বললাম যা হবে, আমি পরে ওইখান থেকে বাসা চলে আসলাম। এই আমার কাহিনী। আই হোপ আপনাদের ভালো লাগবে। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন। Spirit, be here with me. ¿Qué to me? .com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং আমি জানি না যে আপনারা কে কে আমার মতন হরর ফিল্ম দেখেন। হরর ফিল্ম সম্পর্কে যারা দেখেন না তারা বলেন যে হরর ফিল্ম খুবই ফালতু, এবং হরর ফিল্মে শুধুমাত্র মানে এমন কিছু দেখায় যেটা ভয়ঙ্কর রকমের হাস্যকর। আমি অনেকগুলো হরর ফিল্মের কথা আপনাকে বলতে পারি যে হরর ফিল্মগুলো একেবারেই এরকম না। মানে আপনি তার মানে ভালো হরর ফিল্ম দেখেননি, আপনি শাইনিং দেখেননি, সেই জন্যই আপনি মনে করেন যে হরর ফিল্ম মানে খুব ফানি কিছু। নো, একেবারেই সত্যি না। আপনি নিশ্চয়ই রিং দেখেননি। আচ্ছা, রিং এর কথা বলতে গিয়ে আমার মনে হলো যে আপনাদের কাছে যারা রিং দেখেছেন তাদের কাছে আসলে কোন ভার্সনটা ভালো লাগে। আপনারা তো অনেক কিছু দেখেছেন, মানে মিরর থেকে অনেক কিছুই দেখেছেন, এবং জাপানিজ অনেক ফিল্ম কিন্তু পরে আবার হলিউড তৈরি করেছে। কিন্তু জাপানিজদের এই হরর ফিল্ম চিন্তা করা এবং তাদের ঘটনাগুলো খুবই অন্যরকম হয়, যেগুলো আসলে পৃথিবীর অন্য সব জায়গার চেয়ে অনেকটাই আলাদা। জাপানিজ ফিল্মগুলো কিন্তু একটু অন্যরকম হয়, যেগুলো পৃথিবীর অন্য জায়গার থেকে বেশ আলাদা। এবং হরর ফিল্মের জাপানিজদের ওপরে কেউ আছে বলে আমার মনে হয়। ইদানিং কোরিয়ানরাও চেষ্টা করছেন, থাইল্যান্ডেও এ ধরনের কিছু কিছু চেষ্টা চলছে, কিন্তু আমার কাছে মনে হয় যে জাপানিজরা এখনো অনেক বেশি এগিয়ে এই হরর ফিল্মে। তো সেই জাপান থেকে আমাদের একটা ঘটনা এসছে, ওসাকা জাপান থেকে সম্ভবত, এবং সেইখানকার যে ঘটনাটি আমরা আজকে আপনাদের শোনাতে যাচ্ছি সেই ঘটনাটিও আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং জাপানে যারা আছেন বাঙালিরা, তারাও আপনারা আমাদের আরো ঘটনা পাঠাবেন আশা করছি। ঢাকায় তো লকডাউন চলছে, মানে লকডাউন কিছু কিছু জায়গায় চলতো, এখন তো চলছে না ঢাকায়। আমি যেটা বলছি যে মানে লকডাউন ঠিক বলছি না, আমি বলছি মানে সীমাবদ্ধ করা হয়েছে, তাই না? মানে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ করেছি, আমরা প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছি না। তার মানে আমাদের বেশ সময় রয়েছে কিন্তু বাসায়। আমার মনে হয় যারা ঢাকাবাসী আছি তারাও একটু ঘটনা পাঠাই, বেশি বেশি করে পাঠাচ্ছি যে না তা না, একেবারেই সেটা বলছি না, তারপরেও। আর কোথায় গেল আমাদের মুর্শিদাবাদ, মালদা, আমাদের ত্রিপুরা, দার্জিলিং, তারপরে শিলিগুড়ি,
রেগুলার ঘটনা আসছে তো, আপনারা বন্ধ করে দিলেন কেন হঠাৎ, আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, কলকাতা থেকে আসছে, কলকাতা থেকে ডেফিনেটলি আসছে। আমি চারপাশের ঘটনায় চাচ্ছি সবাই এই নতুন স্বাভাবিক যে জীবন, নিউ নর্মালের সাথে হয়তো একটু খাপ খাইয়ে নিতে সময় লাগছে, বাট সবকিছু তো স্বাভাবিক করতেই হবে। আর সেজন্য আমাদের আমরা দুঃসময়েও, ভয়াবহ দুঃসময় একদম শুরু থেকেই ভূত.com এখনো পর্যন্ত আল্লাহর রহমতে বন্ধ করতে হয়নি। আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য যেন বন্ধ করতে নাও হয়, আপনাদের যেন এইভাবে আনন্দ দিয়ে যেতে পারি। সপ্তাহে অন্তত একটা দিন সবকিছু ছেড়ে, সব ভয় ছেড়ে, ভয় নিয়ে মেতে উঠতে। তো আমার মনে হয়েছে যারা নির্ভয় তারাই ভয় পেতে ভালোবাসে। তো আপনারা সবাই নির্ভয়, আপনারা সবাই সাহসী, অ্যাটলিস্ট আমার চাইতে তো অবশ্যই সাহসী। যাই হোক, অনেক বকবক করছি, বেশি বকবক না করে আমরা চলে যাই ঘটনায়। জাপানের ঘটনাটা ওয়েট করছে আপনাদের সবার জন্য, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জাপানের ওসাকা শহর থেকে বলছি। গত সপ্তাহের আমার ভূত.com-এ পাঠানো প্রথম ঘটনাটি লিসনারদের উদ্দেশ্যে প্লে করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আজকেও একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, এটিও জাপানের ওসাকা শহরেরই ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করা, সে আমার সাথে একই ওই রেস্টুরেন্টটাতেই কাজ করতো। তো ও যখন ওসাকাতে প্রথম শিফট করে, তার নিজের শহর নাগোয়া শহর থেকে যখন সে ওসাকা শহরে শিফট করে, তখন নতুন শহর, নতুন সবকিছু নিয়ে সে শুরু করেছিল নতুন কাজ। তো সেক্ষেত্রে তার সবকিছু কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল। তো ওঠার আস্তে আস্তে সে যখন সবকিছু ঠিকঠাক করে মানিয়ে নিচ্ছিল, এমন একটা সময় এই ঘটনাটি ঘটে। তো সে যেখানে কাজ করতো, সে যেভাবে আমাকে ঘটনাটি বলেছিলাম সেভাবেই বলছি। তো সে যে আমাদের রেস্টুরেন্ট যেটা, ওটাতে ও ছিল পার্মানেন্ট জব, আমরা যেহেতু পার্ট টাইম ছিলাম। তো পার্মানেন্ট ওর জবে আপনার কাজ করার দুইটা সিস্টেম ছিল, একটি হচ্ছে সকাল 9টা থেকে 6টা, আর একটা শিফট হচ্ছে দুপুর 2টা থেকে 11টা পর্যন্ত। তো এই দুই শিফটে সে কাজ করতো। তো ঘটনাটি ঘটে তার কাজটি যখন দুপুরের শিফটে ছিল, 11টা যখন শেষ হয়। তো অ্যাজ ইউজুয়ালি সে কাজ শেষ করে বাসায় আসছিল। তো তার বাসায় থেকে 600 মিটার দূরে, 600 মিটারের মতো, 600 মিটার দূরে একটি পার্ক ছিল, খুবই সুন্দর একটি পার্ক। আমি ওখানে গিয়েছিলাম ওর সাথে, অনেকদিন ওখানে দেখা। তো ওই পার্কে সামনে যখন সে পৌঁছায়, তখন ওই পার্ক থেকে তার বাসাটা হচ্ছে 600 মিটার দূরে। তো ওই পার্কে যখন সে পৌঁছায়, তখন দেখলো যে একটি মেয়ে, আপনার 10 কি 12 বছর বয়সী একটি মেয়ে, আপনার এলিমেন্টারি স্কুলে পড়াশোনা করে, এরকম একটি মেয়ে। তো সে যখন বিপরীত পাশ থেকে আসছিল এবং মেয়েটি খুব জোরে জোরে কান্না করছে, এবং তার বাম হাত দিয়ে কানে একটি ফোন ধরে খুব জোরে জোরে কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, মনে হচ্ছে নাক দিয়ে পানি বের হচ্ছে, এরকম জোরে জোরে কান্না করছিল সে। তার বিপরীত পাশ থেকে আসছিল মেয়েটি। সে দেখে বললো যে কি সমস্যা, কিছু জিজ্ঞেস করবে বলে সে আর জিজ্ঞেস করে না। দেখলো যে মেয়েটি তাকে ক্রস করে চলে গেল এবং কান্না করতে করতেই গেল। সে বিষয়টি সিম্পলি নিয়ে তো সে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে প্লে স্টেশনে ঘুমালো। পরের দিনকার কাজ ছিল তার সকালে, যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। তো ওই দিন আর কিছু ঘটেনি। এর পরের দিন তার কাজ ছিল দুপুর থেকে সেম, বাসায় আসার পথে 11টার দিকে, 11টা কি 11:30টার দিকে বাসা, ওই পার্কটির সামনে সেম ওই মেয়েটিকে দেখলো সে আবার। তো সে দেখার পরে আপনার ওই দিনও সেম ভাবে আপনার মেয়েটি কান্না করে আসছিল। তখন সে তাকে জিজ্ঞেস করলো যে সমস্যা কি তোমার, তুমি কি বাসা চিনছো না বা এরকম কিছু। তো তখন দেখলো যে মেয়েটি কোনো রেসপন্স নাই করে সে তাকে ক্রস করে চলে গেল। তখন সে খুবই বিব্রত হলো বিষয়টিতে, যে আমি তাকে জিজ্ঞেস করতে করলাম, সে আমার কোনো কথাই কি পাত্তা দিল না। তো সে আর পিছনের দিকে তাকানি, সে চলে গেল বাসায়। যাক, তো পরের দিন ছিল শনিবার, আপনার ওর কাজ আপনার অফ ছিল শনিবার এবং রোববার। তো ওই দিনকার তার একটি পার্টি ছিল বন্ধুদের সাথে। তো পার্টি শেষ করে খাওয়া দাওয়া করে সে যখন আসছিল বাসায়, তখন ভালোই রাত হয়ে গিয়েছিল, মধ্যরাতের মতোই। তো আসার পথে সে ওই
যে আপনার পার্কটা, ওই পার্কটার সামনে যখন আসছিল তখন তার কেন যেন মনে হলো একটু বসি ওখানে, কারণ পার্কটা খুবই সুন্দর আসলে, আপনার নিরিবিলি এবং মাঝে মাঝে হালকা বাতাস বয়ে যাচ্ছে এবং খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুবই নিরিবিলি আশপাশ। তো ইভেন কি আমি এখন ওই পার্কটাতে বসে ঘটনাটি আপনাকে বলছি, যদিও এখন জাপানের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 6:30টার মতো, আশপাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে এবং শব্দ হচ্ছে, ওটার জন্য আমি আসলে দুঃখিত। খুব ভালোই শব্দ হচ্ছে। তো আমি ঘটনায় ফিরছি আবার। তো সে যখন ওই পার্কটিতে আপনার একটু বসলো, বসে একটু কি বলে এটাকে মোবাইল টিপছিল এবং একটু রিল্যাক্স হচ্ছিল নিজে বসে। তো এমন সময় পাশে যে সিটটা, ওই সিটে মনে হয় যেন কেউ একজন এসে বসলো। তো সে যেহেতু একটু ড্রাঙ্ক ছিল, ওইরকম ড্রাঙ্ক ছিল না, তার মস্তিষ্ক ঠিক ছিল, কিন্তু একটু ঘুম ঘুম ভাবের মতো ছিল, মানে চোখটা বুঝে আসছে কিন্তু তার সেন্সটা ঠিক ছিল, কে কি করছে বা আমি কোথায় আছি বা কে কি বলছে বা এরকম সবকিছু তার সেন্স ঠিক ছিল, কিন্তু একটু ঘুমনো ঘুমনো ভাব আসছিল তার, মানে চোখটা বুঝে আসছে এরকম। তো একটু ক্লান্ত ক্লান্ত। তো সে দেখলো যে কেউ একজন এসে বসছিল তার পাশের সিটটাতে, পাশের সিট বলতে 2টা চেয়ার পাশাপাশি, মাঝখানে ডিস্টেন্স আছে অনেক ভালোই। তো সে ভাবলো হ্যাঁ বসছে। তো প্রায় কিছুক্ষণ পরে সে একটা শব্দ শুনলো, মনে হয় যেন কেউ একজন বলছে যে আমাকে একটু পানি দিবেন, আমি একটু পানি খাবো। তখন সে মাথা উঠায় যখন তাকালো, দেখলো যে ওই মেয়েটি। তখন সে বলল যে হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার কাছে তো পানি নেই, পাশে একটা কনভেনিয়েন্স স্টোর আছে, তুমি বসো আমি নিয়ে আসি। তখন মেয়েটি আছে, মানে তার কোনো কথায়, মানে সে যে রেসপন্স করছে তার কথা, আমি পানি কিনে এনে দিব, ওরকম কোনো শুনেই নেই। সে আবার বললো আমি একটু পানি খাবো, একটু পানি দিবেন। তখন সে ভাবলো হয়তো মেয়েটি কোনো পাগল, যে বা কানে শুনে না বা এরকম কিছু একটা। তো সে হাত দিয়ে ইশারা দিল, জাপানের খুব ভালো জেস্চার, খুব ভালো পারে। তো সে হাত দিয়ে ইশারা দিয়ে বললো তুমি বসো, আমি পানি কিনে নিয়ে আসছি। তো তখন ওকে বসিয়ে রেখে সে গেল, একটা কনভেনিয়েন্স স্টোর ছিল পাশে, ওখান থেকে একটা পানি কিনে এনে দেখলো যে মেয়েটি ওখানে নাই। তখন তার খুবই রাগ লাগে বিষয়টাতে, যে মানে ওই দিনকে ইগনোর করলো, আজকে পানি আনতে বললো, আমি পানি এনে দিলাম কিন্তু সে এখানে নাই। তো সে বিষয়টাতে একটু ফেড আপ হয়ে গেল এবং দেখলো যে বারবার তার, সে বললো যে আমার সাথে কেন হচ্ছে বারবার দেখা, এবং এটা আমাকে ইগনোর করছে, আর কনভারসেশনও তার সাথে আগাচ্ছে না, কারণ হচ্ছে সে রিপ্লাই দেয় না তার সঠিক। মেয়েটা যাই বলে তাই বলে যায়, কিন্তু তার কোনো কথার রিপ্লাই সে দেয় না, এই কারণে তার কাছে বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, এইভাবেই চলতে থাকে। সে এরকম মোটামুটি ওখান থেকে আসে, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে, পরের দিনও যেহেতু তার কাজ নেই, তো সেই ক্ষেত্রে সে বিষয় নিয়ে খুব ভালোই ভাবনা চিন্তা শুরু করে দিল। তো পরের দিন রোববার ছিল, সে বিকেলে বের হয়ে সে পাশে একটি কফি শপ ছিল, জাপানিজ ট্র্যাডিশনাল, খুব সুন্দর ছোটখাটো। তো ওখানে গিয়ে সে কফি অর্ডার দিল এবং খাওয়ার একটা পর্যায়ে ওখানে দোকানিকে জিজ্ঞেস করলো, দোকানিটা খুবই বয়স্ক ছিল, যে এরকম আমি এরকম একটা মেয়েকে দেখছি, আপনারা কি দেখেন নাকি মেয়েটাকে? সে পুরো ঘটনাটি বললো যে আমার সাথে 3বার মতো দেখা হয়েছিল এবং এরকম এরকম। তখন ওই দোকানিটা তারকে এভাবেই বললো, মানে এক্সপ্রেশন এরকম ছিল যে আপনিও দেখেছেন এরকম কিছু। তখন আমার বন্ধুটা অবাক হয়ে বললো যে মানে বুঝলাম না, আপনি একটু ক্লিয়ার করে বলেন। তো তখন সে বললো যে কিছু বছর আগে আপনার এই এলাকাতে এই মেয়েটারই বসবাস ছিল, ওরা ফ্যামিলি মা বাবা সহ একসাথে থাকতো। তো মা বাবা 2জন ছিল, ওরা 2জনই আপনার চাকরি করত। তো মেয়েটি পড়াশোনা করতো, সে একটা এলিমিনেটরি স্কুলে পড়াশোনা করতো। তো ওকে মা বাবা 2জনই যাওয়ার সময় দিয়ে আসতো এবং আসার সময় নিয়ে আসতো স্কুল থেকে। আর বাই এনি চান্স যদি হয়তো বা তাড়াতাড়ি বাসায় আসার কোনো চান্স থাকে, সেক্ষেত্রে জাপানিজ ছোট বাচ্চাদের একটা বাচ্চা কি মোটামুটি
হাই স্কুল পর্যন্ত সবারই আপনার ব্যাগের সাথে একটি ফোন অ্যাটাচ করা থাকে, এবং ওখানে বাবা মা এবং বাসার টেলিফোন নাম্বারটি ওখানে লেখা থাকে। ইভেন কি ওই বাচ্চারা ওই নাম্বারটি মুখস্থ জানতো। তো বিষয়টা হলো এরকম যে তাদেরকে মেয়েটি বাসাটা ওরকম একটা চিন্তা না, যেহেতু ভালো একটু দূর ছিল স্কুলটি, তো মা বাবা তাকে নিয়ে আসতো এবং দিয়ে আসতো, সে কারণে সে বাসাটা ওরকম ভালোভাবে চিনতো না, আর চেনার কথাও ছিল না, ছিল না। তো একটা সময় হলো কি, সে আপনার এরকম একদিন কোনো একটি কারণে মেয়েটি আপনার হয়তোবা শরীর একটু খারাপ করেছিল, করার কারণে ওই টিচারকে বলে তার বাবা মাকে কল দেওয়ার ব্যবস্থা করলো। তো বাবা মাকে কল দিল, দেওয়ার পরে ওনারা কাজে ছিল, তো ওনারা ছুটি নিতে পারছিল না। তো বলল যে আমরা তো আসতে পারছি না, তুমি কি বলে না, স্টেশন পর্যন্ত যাও, ট্রেন স্টেশন পর্যন্ত যাও, ওখানে গিয়ে বসো, আমরা আসছি তাড়াতাড়ি। হ্যাঁ, স্কুল থেকে বেরো, স্টেশনে গিয়ে বসো, কারণ ওনাদের বাবা মায়ের ওই যে তাদের চাকরির যে স্থান, ওখান থেকে ওই স্টেশনটাতে খুব কাছে ছিল। তো ওই মেয়েটা স্টেশনটা ছিল, তো চিনতো, তো ওই স্টেশনের সামনে গিয়ে বসে সে তার অপেক্ষা করছিল। তো স্টেশন মাস্টারও যেহেতু একটু আপনার গ্রাম পর্যায়ে ছিল ওই এরিয়াটা, রোড এরিয়ার মতো, তো ওখানে স্টেশন মাস্টার দেখছিল একটি মেয়ে, মানে ছোট একটি মেয়ে বসে আছে। তো পরে মেয়েটি অনেকক্ষণ বসেছিল এবং তার শরীরটা খুবই খারাপ ছিল এই কারণে সে, তো তখন মেয়েটি তার বাবা এবং মাকে ফোন দিচ্ছিল বারবার, এবং ফোন দিতে দিতে আপনার ফোন দিচ্ছিল তার বাবা মাকে যে তোমরা আসো তাড়াতাড়ি, আমি এখানে অপেক্ষা করছি, কোথায় তোমরা। কিন্তু ওপার থেকে তার বাবা এবং মা দুজন একজনের ফোনটা পিক করছিল না। আর মেয়েটি একটা পর্যায়ে গিয়ে সে খুব, তার শরীরটা খারাপ হওয়ার কারণে সে বসে থাকতে না পেরে সে এদিক ওদিক দৌড়াচ্ছিল, এবং খুব ক্লান্তময় একটি চেহারা, ক্লান্তময় একটি শরীর নিয়ে সে এদিক ওদিক দৌড়াচ্ছিল, যাচ্ছিল, হাঁটছিল, আর কান্না করছিল সে, এবং কান্না করছিল, আর তার মা বাবাকে ফোন দেওয়ার ট্রাই করছিল, কিন্তু ওদিক থেকে কেউ ফোনটা ধরছিল না। তো স্টেশন মাস্টার থেকে সবাই জানতে পারে বিষয়টা, যে দেখেছিলাম। তো একটা পর্যায়ে স্টেশন মাস্টার ওই মেয়েটিকে জিজ্ঞেস করে যে এরকম এরকম কি হয়েছিল। তখন মেয়েটিটা জিজ্ঞেস করলো, বললো যে এরকম এরকম আমার বাবা মা আসছিল, বলছিল এখানে দাঁড়ার জন্য, আমাকে নিয়ে যাবে এখান থেকে এসে, কিন্তু ওরা তো আসছে না। তো একটা সময় কি বলে না, মেয়েটি আপনার স্টেশন মাস্টার বললো যে তুমি এখানে অপেক্ষা করো, সমস্যা নেই। তো ওকে বললো যে তুমি কিছু খাবে, তো সে বলে যে না, আমি কিছু খাবো না। সে ওখানে বসে বসে অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে সে ওখান থেকে দৌড়ায় চলে আসে, যে আর তার ভালো লাগছে না ওখানে। তো আচ্ছা, যেহেতু আমি বলছিলাম ওটা গ্রামের একটা স্টেশন ছিল, তো ট্রেন লাইন ছিল, তো ট্রেন লাইনের আশপাশে কোনো গার্ড ছিল না, বাংলাদেশের রেল লাইনের মতোই, যে আশপাশ দিয়ে মানুষ ক্রস করাটা খুব সহজ, ট্রেন আসছে ওখান দিয়ে মানুষ ক্রস করছে। তো জাপানে কিন্তু এরকম সিস্টেম নেই, তারপরও যেহেতু একটু রুট এরিয়া ছিল, তো ওখানে ওইরকম সেফটি, ওখানে নর্মালি একটা মানুষ ছেলে রেল লাইনের উপর দিয়ে ক্রস, এই পাশ থেকে ওপাশ যাইতে যাওয়ার সিস্টেম ছিল। তো মেয়েটি যেহেতু স্টেশনের আশেপাশে ছিল, তো সে মোটামুটি স্টেশনটা ক্রস করে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে সে স্টেশনটা ক্রস করে সামনের দিকে চলে গেল, এবং যার পরে একটা সময় সে রেল স্টেশনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পিছন থেকে ট্রেন আসছিল, কিন্তু মেয়েটি ওরকম ভালো, কারণ সে কান্না করছিল আর হাতে ফোন নিয়ে আপনার দৌড়াচ্ছিল। তো একটা পর্যায়ে ট্রেনটি তার উপর দিয়ে চলে যায়, কারণ খুবই স্পিডে ছিল, আপনার ট্রেন খুব স্পিডে যায় এবং ওটা থামানো খুবই টাফ ছিল। তো দুর্ভাগ্যবশ মেয়েটি ওখানে মারা যায়, এবং ওর বাবা মা পরে আসার পরে দেখলো মেয়ের বডি, দেখলো, তারা খুবই কান্নাকাটি করলো ওখান থেকে। তো স্টেশন মাস্টার থেকে ওরা পরে জানতে পারলো ঘটনাটি, যে এরকম এরকম ও এখানে আসছিল, কিন্তু আপনাদের আসার লেট দেখে সে এখান থেকে আমার চোখ ফাঁকি দিয়ে সে ওখানে দৌড়ে দৌড়ে চলে গেল, কিন্তু আমি দেখলাম না ওকে। তো
খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ছিল এটি। তো এই ঘটনাটি যখন ও শোনার পরে বললো যে ওই মেয়েটাকে এই এরিয়াতে মাঝে মাঝে অনেকেই দেখে, হ্যাঁ দেখা, কিন্তু কারোর কোনো ক্ষতি করে না, কিন্তু মেয়েটি কারো কথার উত্তর দেয় না, আর সে নিজের কথাই বলে, কারো কথার উত্তর সে দেয় না। তো এটা খুবই নর্মাল একটি ঘটনা হয়ে গেছে এখানকার এরিয়ার, অনেকে এই ঘটনাটি জানে। তো আমি যখন শুনেছিলাম ঘটনাটি, তখন আমার নিজের চোখ দিয়ে পানি বের হওয়ার মতো অবস্থা ছিল, যে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ছিল এটি। যে কেমন যেন বিষয়টা আমার নিজের কাছেও খুবই খারাপ লেগেছিল ঘটনাটি শুনে। তো এরপরে ও ওই এলাকা শিফট করে। সে আসলে ওই মেয়েটি ইয়েতে শিফট করে না, তার কাজ থেকে ওর বাসা, আপনার কাজ থেকে ওদের বাসা ঠিক করে দেওয়া হয় আপনার হোস্টেলের মতোই। তো ওখানে সে শিফট করে। তো মাঝে মাঝে আমরা আসি এখানে, যেহেতু ওটা আমার বাসার পাশেই। তো বাসা বলতে একটু দূরে, ট্রেনে আসলে আপনার 5 থেকে 6 মিনিটের পথ। তো আমরা ওখানে মাঝে মাঝে গিয়ে বসি, দেখি পার্কটি খুবই সুন্দর। আর আমিও মাঝে মাঝে এসে ট্রাই করেছিলাম, কিন্তু আমি দেখা পাই নাই। কিন্তু দেখি কখনো যদি দেখা পাই, যদি কোনো কিছু এক্সপেরিয়েন্স করি, তাহলে অবশ্যই book.com এ শেয়ার করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. ¿Qué তুমি? Book.com. The fear returns with Russell. আচ্ছা, কারো ঘরে ড্রেসিং টেবিল আছে? যদি থাকে তাহলে সেটা ঢেকে রাখুন। আর যারা বেশি সাহসী, তারা যেটা করবেন সেটা হচ্ছে ড্রেসিং টেবিলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, অবশ্যই লাইট অফ করে তাকান। এবার ভাবুন, এই গভীর রাতে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেছে এবং আপনি দেখছেন ড্রেসিং টেবিলের সামনে কেউ দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, অথবা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে আছে, অথবা আয়নার ভেতর থেকে কেউ আপনাকে দেখছে। বাপরে, গাটা কেমন শিরশির করে ওঠে না? আমার মনে হয় যে ব্যাপারটা আসলেও অনেক ভয়ঙ্কর, এবং এইরকম ভয়ঙ্কর যে ঘটনা, সেরকম একটা ঘটনায় আমি আপনাদের শোনাবো। একটু লম্বা চওড়া কাহিনী হবে, অবশ্যই মন দিয়ে শুনবেন। আশা করছি এই কাহিনীটা ভালো লাগবে। ইন দ্য মেন টাইম আমাকেও লিখতে ভুলবেন না। আমার ইমেল অ্যাড্রেস তো আপনার জানাই রয়েছে, তারপরে বলি russell.book.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দুটোতে এই ঘটনা কিন্তু খুব দারুণ হতে হবে। যারা রেকর্ড করে পাঠাবেন তারাও প্লিজ 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 অনেক 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 বেছে তারপরে ঘটনা দেবেন প্লিজ। আমরা দারুণ কিছু ঘটনা চাই, যেমন এই যে রেহমান ভাই এখন রেগুলার পাঠাচ্ছেন। আমরা চাই যে আপনাদের মধ্যে থেকেও এরকম মানুষজন আসুক। অনেকের ঘটনা কিন্তু অনেকেই কিন্তু রেগুলার হচ্ছেন আস্তে আস্তে। আমি চাই যে আপনাদের মধ্যে থেকেও এরকম রেগুলার স্টোরি টেলার বেরিয়ে আসুক, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা পারবেন। কারণ যে সময়টা শুরু করেছিলাম সেই সময়টায় সাধারণ মানুষজনকে একটা এরকম ধরনের ঘটনা বা এরকম গল্প শোনাতে পারেন বা ঘটনা শোনাতে পারেন, এটাই তো কেউ বিশ্বাস করেনি। এখন তো সবাই বিশ্বাস করেন, সেই মনোবলটা তৈরি হয়েছে, তাই না? তো আমার মনে হয় যে আপনারাই তো নিয়ে এসেছেন একটা কি বলবো, যে সময়কে টান দিয়ে। তো আমার মনে হয় যে সেটাতে আপনারা সেই যাত্রাটাকে অব্যাহত রাখবেন। আপনারা সবচেয়ে বেশি শক্তিশালী। আমি শুধুমাত্র আপনাদেরকে পরিচিত করিয়ে দিতে পারি দর্শকের সাথে বা আমাদের শ্রোতাদের সাথে, কিন্তু আপনারা পুরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যান। তো যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। স্টে টিউন। আজকে অনেক কথা বলছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রুকাইয়া। আমি অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট, বরিশাল থেকে বলছি।
তো আশা করি আপনি ভালোই আছেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার এক পরিচিত আপুর সাথে। ঘটনাটা ঘটে 2011 সালে। তো আপু 2011 সালে এসএসসি এক্সাম দেয়। তো এসএসসি এক্সাম শেষ হওয়ার 2 থেকে 3 দিন পরে একদিন সকালবেলা হয়তো 10টা অথবা 11টার দিক থেকে আপু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায়। তো সে চুল আঁচড়ানো শেষ করে চিমড়িটা যখন ড্রেসিং টেবিলের উপর রেখে সে আয়নার দিকে তাকায়, তখন সে আয়নায় দেখতে পায় যে তার প্রতিবিম্বটা তখনও চুল আঁচড়াচ্ছে। তো এই জিনিসটা দেখার পরে সে মানে পুরো ব্যাপারটা তার হজম করতে অলমোস্ট 4 থেকে 5 সেকেন্ড লাগে। তো যখন সে ব্যাপারটা বুঝতে পারে সে হতভম্ব হয়ে যায় আর অনেক ভয় পায়, এত ভয় পায় যে অনেক জোরে চিল্লাপাল্লা করা শুরু করে। তো চিৎকার চেঁচামেচি করার এক পর্যায়ে বাসার সব লোকজন তার রুমে আসে। তো আসার পরে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি এত চিল্লাচিল্লি কেন শুরু করছো? তো সে পুরো ঘটনাটা তার ফ্যামিলি মেম্বারকে বলে। কিন্তু ম্যাক্সিমাম টাইমই রাসেল ভাই আমরা দেখতে পাই যে যদি কারোর সাথে কোনো ঘটনা ঘটে আর এই ঘটনাটা সে তার ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করে, ওই মুহূর্তে ফ্যামিলি মেম্বাররা আসলে পুরো ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয় না। মানে ম্যাক্সিমাম টাইম ফ্যামিলি মেম্বাররা এই ব্যাপারটাকে কোনো গায়ে লাগায় না। ঠিক সেরকমেরই মানে আপু যখন কথাগুলা তার ফ্যামিলি মেম্বারদেরকে মানে খোলা বলে, তো আপুর মা উল্টা আপুকে একটা ছাড়ি দেয় যে তোমার এসএসসি এক্সাম শেষ হয়েছে, তুমি রাত্রবেলা 3টা-4টা পর্যন্ত মুভি দেখো, সকালবেলা পয়রা ঘুমাও। তো তুমি কি দেখছো না দেখছো তুমিই জানো। তো এই ঘটনাটার পরে প্রায় অনেক দিন বাসায় পরিস্থিতি একদম স্বাভাবিক। তো তারা সবাই মনে করে যে মানে বাসায় কি আপু মনে করে যে হয়তো জিনিসটা তার চোখের ভুল ছিল। আর দিন যত যায় আপু ঘটনাটা ভুলে যায়। তো এরপরে অনেকদিন পরে একদিন রাত্রবেলা আপু ঘুমানো থাকে। তো সে হঠাৎ করে রাত্রবেলা তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখে যে আপুর বেডরুমে বেডের পাশে ড্রেসিং টেবিল ছিল। তো আপু বেডে শোয়া, তার ঘুম ভাঙে। সে ঘুম ভাঙার পরে ড্রেসিং টেবিলের দিকে তাকানোর পর সে দেখে যে ড্রেসিং টেবিলের উপরে একটা মহিলা বসা। আর মহিলাটা রাসেল ভাই তার বয়স আনুমানিক 35 থেকে 40 হবে। আর মহিলাটা নাকি রোগা থাকে, একটু শুকনা থাকে আর কি। তো মহিলাটা আপুর দিকে এক দৃষ্টিতে তাকানো থাকে। আর হঠাৎ করে সে আপুর দিকে তাকিয়ে নিঃশব্দে একটা হাসি দেয়। তো হাসিটা এত বাজেভাবে একটা হাসি দেয় যে আপু দেখে অনেক ভয় পায়। কারণ মহিলাটার মুখের মধ্যে কোনো দাঁত ছিল না। মানে সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের আমরা যেমন দেখি যে মাড়িতে কোনো দাঁত থাকে না, একদম সেরকম মুখের মধ্যে কোনো দাঁতই ছিল না। আর এই জিনিসটা দেখার পরে আপু অনেক ভয় পায় অনেক জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো আপুর বাসার লোকজন তার রুমে আসে। আসার পরে তাকে বলে কি হয়তো, আপু বলার পরে তারা বলে যে এগুলো তুমি দেখছো, তোমার মনের ভুল। তো ওই দিন রাত্রবেলা আপুর মা আপুর সাথে ঘুমায়। তো ওই দিন রাত্রবেলা পার হয়ে যায়। এরপরে কিছুদিন পরে একদিন এই ঘটনা আসলে 2 থেকে 3 দিন পরেই একদিন আপুর মা দিনের বেলা সে রান্নাঘরে কাজ করতে থাকে বিভিন্ন। তো আপুদের রান্নাঘর থেকে তাদের ডাইনিং আর তাদের ড্রয়িং স্পেসটা একসাথে দেখা যায়। তো আমি একটু ডেসক্রিপশন দেই। আপুদের যে বাসা ছিল তাদের ডাইনিং আর ড্রয়িং স্পেস আসলে একই সাথে ছিল, মানে একটা রুমের মধ্যেই তাদের ড্রয়িং আর ডাইনিং স্পেস। তো তাদের মেইন ডোর দিয়ে ঢোকার পরই আসলে যে রুমটা পড়ে সেখানে এক সাইডে ডাইনিং স্পেস, অন্য সাইডে ড্রয়িং স্পেস। তো আপুর আম্মু সে দেখতে পায়, সে রান্নাঘরে কাজ করে অবস্থায় সে দেখতে পায় যে আপু তার চুল এলোমেলো, জামা কাপড় এলোমেলো, গায়ে ওড়না নাই। সেই অবস্থায় সে হঠাৎ করে মানে বাসা থেকে বের হয়ে যাবে। তো আন্টি দেখে তাড়াতাড়ি করে চায় যে বলেছে তুমি এরকম, তোমার চুল এলোমেলো, গায়ে জামা কাপড়ের এই অবস্থা, গায়ে ওড়না নেই, তুমি এই অবস্থায় কোথায় যেতেছো? আপু আন্টির দিকে না তাকায় সে সামনের দিকে তাকানো অবস্থায় সে বলে যে আমি ছাদে যাব।
এটা বলে সে হাঁটা শুরু করে। হাঁটা শুরু যখন করতে যাবে আন্টি খপ করে আপুর হাতটা ধরে ফেলে। হাতটা ধরার পরে আন্টি আপুকে বলে যে তুমি হঠাৎ করে এরকম চুল এলোমেলো, তোমার গায়ের জামা কাপড়ের তাল ঠিক নাই, তুমি এরকম করে কিভাবে ছাদে যেতে পারো? কথাটা বলার সাথে সাথে রাসেল ভাই আপু তার মাকে মানে তার মায়ের গালে অনেক জোরে একটা থাপ্পড় দেয়, এত জোরে একটা থাপ্পড় দেয় যে মানে আন্টি যে তাকে বকা দিবে ওটার রিপ্লাই দেবা কিছু, আন্টি আসলে হতভম্ব হয়ে যায় যে তার মেয়ে তার গায়ে হাত দিচ্ছে। আসলে এই জিনিসটা মানে মা বাবার সাথে কথার কাটাকাটি হওয়া এক জিনিস, কিন্তু ডাইরেক্ট তার মা একটা নর্মাল জিনিস নিয়ে তাকে একটু বলছে যে তুমি ছাদে উঠতে পারবা না, আর সে সাথে সাথে তার মায়ের গালে থাপ্পড় দেয়। তো তার মা আসলে একদম হতভম্ব হয়েছে, আর সে থাপ্পড় দিয়ে সে 1 সেকেন্ড ওয়েট করে না, সে দরজা থেকে বেরোয়, সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায়। আন্টি আসলে ওই মুহূর্তে উনি কি বলবে না বলবে, ওনার চোখে পানি চলে আসে, উনি কান্না করার মতো ওনার অবস্থা। তো উনি হঠাৎ পিছনের দিকে ঘুরে দেখে যে আপু তার নিজের রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের কাছে আসতেছে। আন্টি এই জিনিসটা দেখে আরো ভয় পায় যে এটা কি হলো, কারণ এই মাত্র সে দেখলো যে তার মেয়ে তার গায়ে হাত তুললো, তারপর সাথে সাথে হনহন করে হাইটা ছাদের উপরে উঠছে, সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলে গেছে, আর এখন আবার পিছনের দিকে তাকায় দেখতেছে যে আপু তার নিজের রুম থেকে বের হয়ে আসছে। তো আন্টি আপুকে দিকে বলতেছে তুই না এইমাত্র ছাদে গেলি, তুই এখানে আসলি কোত্থেকে? আপু অবাক হয়ে গেছে, সে উত্তর দিল যে হ্যাঁ আমি আমার রুমে ছিলাম, মাত্র আমি এখানে আসছি। তো আন্টি আসলে নিজেও বুঝতে পারতেছে না, কারণ সে তার নিজের চোখের সামনে ঘটনাটা ঘটে। আন্টি নিজেও বুঝতে পারতেছে না যে সে কি করবে না করবে। আপু তার কথা শুনে অবাক। আর রাসেল ভাই অবাক করার ব্যাপার হচ্ছে আপুর মানে যেই জিনিসটাই আন্টির গালে থাপ্পড় দিক না কিসের জন্য, ওই যে থাপ্পড়ের দাগটা ছিল আন্টির গালে, ওইটা ঘটনা তো ঘটে সকালের দিকে। তো যখন রাত হয় তখন আন্টির গালে থাপ্পড়ের দাগটা মানে বাজেভাবে দেখা যেতেছিল, মানে লাল হয়ে গেছিল, প্রচন্ড রকমের লাল হয়ে গেছিল। তো জিনিসটা বাসা সবাই নোটিস করে। তো আন্টি আঙ্কেলকে মানে আন্টি আর কি আপুর যে আব্বু আর কি সে আঙ্কেলকেও বলে যে এরকম হইলো আজকে। তারা তখন জিনিসটা একটু আমলে নেয়, তো আমলে নিলেও তারা মানে ওরকম কোনো ব্যবস্থা করে না যে এই জিনিসটার প্রোটেক্ট করার জন্য যে কিছু তারা করবে, এরকম কোনো ব্যবস্থা তারা নেয় না, তখনও তারা অতটা আমলেও নেয় না। তো এই ঘটনার ঘটে যাওয়ার কয়েকদিনের মধ্যেই একদিন রাতের বেলা আপু ঘুমায় আছে। তো সে রাত্রেবেলা স্বপ্নে দেখে যে আপু স্বপ্নে দেখে যে আপু তার বেডরুমে তার বিছানার উপরে বসা, আর ওই যে মহিলাটাকে এর আগে আপু ড্রেসিং টেবিলের উপরে দেখছিল সেই মহিলাটা তার রুমের এক কর্নারে বসা। তো সেই মহিলাটা হঠাৎ করে ব্যাঙের মতো একটা লাফ দেয়, সে খাটের উপরে উঠে। সে খাটের উপরে উঠে আপুর হাত দুইটা ধইরা আপুর হাত দুইটা সে খপ করে ধরে, আর সে আপুর হাত দুইটা ধইরা সে নিজের মুখের মধ্যে দিয়ে চাবানো শুরু করে, আপুর আঙুল চাবানো শুরু করে। এই জিনিসটা যখন রাসেল ভাই আপু দেখে, আপু অনেক জোরে চিৎকার দিয়ে তার মানে ঘুম ভেঙে যায়। তো তার বাসার লোকজন তার রুমে ছুটে আসে। তো ওই দিন রাত্রবেলায় ঘটনা ঘটে। এই স্বপ্নটা যখন দেখে তার ঘুম ভাঙে তখন হয়তো রাত্র 2টা কি 3টা। তো তার মা ওই দিন রাত্রবেলা তার সাথে ঘুমায়। পরের দিন সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে তখন সে ঘুম থেকে ওঠা দেখতে পায়, সে ঘুম থেকে ওঠা হয়তো 8টা-9টার দিকে। তো ঘুম থেকে ওঠা সে দেখতে পায় যে তার হাতে, সে যেখানে সে স্বপ্নে যে দেখছিল যে তার হাতে মানে ওই মহিলাটা তার আঙুল হাতে তার মুখের মধ্যে নিয়ে চাবাইছে, মহিলাটা তার আঙুলে কামড় দিছে, সেই জায়গাটাতে কামড়ের দাগ আর মানে হাতে রক্ত জমাট বেঁধে গেছে। কিছু কিছু আঙুলে কামড়ের দাগ, মানে কামড়ের অবস্থা খুবই জঘন্য ছিল। তো এই জিনিসটা দেখার পরে তো বাসা সে চিল্লাচিল্লি শুরু করে, বাসার লোকজন আসে, ইভেন তাদের বাসার কাজের বউ তখন তাদের বাসায় ছিল, তখন সেও আসে দেখে যে হাতের ওই অবস্থা। তো তখন তার মা বলে যে রাত্রবেলা যখন তুই স্বপ্নে দেখছিলি তখন তো যখন তোর ঘুম ভাঙছে তখন তো তোর হাতে এগুলো ছিল না, এখন এগুলো আসলো কোত্থেকে? তো ওই দিন তারা ডাক্তারের কাছে যায়, ট্রিটমেন্ট নেয়, বাসায় আসে। তো রাসেল ভাই বাসায় আসার পর থেকে তার মা একটা জিনিস নোটিস করে, শুধু তার মা না তার হোল ফ্যামিলি একটা জিনিস নোটিস করে যে আপুর মানে আপু আগের থেকে মানে অনেক চুপচাপ।
আর সে ঘন্টার পর ঘন্টা তার রুমের এক কোনায় বসে থাকে, মানে সে বসে আছে তো বসে আছে, কারোর সাথে কোনো কথা নাই বার্তা নেই, সে না খাই আছে, তাকে খাবার জন্য যদি ডাকা না হয় সে খায় না। দিনের পর দিন চলে যেতেছে, 4 দিন 5 দিন হয়ে যেতেছে, সে গোসল করে না। একটা টাইমে আন্টি নিজে তাকে ধরে আয় না, তাকে তার বাথরুমে বসে আন্টি নিজের হাতে তাকে গোসল করায় দেয়। আন্টি যদি গোসল তাকে না করে দেয় সে গোসল করে না, আন্টি তাকে খাওয়ায় না দিলে সে খায় না। মানে সে পুরাই মানে অনেকটা অ্যাবনর্মাল মানুষের মতো হয়ে যাওয়া শুরু করছে। তো তখন এই ঘটনাগুলো ঘটার পর থেকে আঙ্কেল আন্টি মানে অনেক হুজুর দেখায়, অনেককে বাসায় আনে ট্রিটমেন্ট করার জন্য, যে কোনোভাবে যদি এই ব্যাপারটার কোনো সমাধান করা যায়, বা তারা ডাক্তারও দেখায়, কোনো ধরনের কোনো কাজ হতে থাকে না। তো এরকম 2-3 মাস এরকম যায়। তো এর মধ্যে আব্বুর এসএসসি রেজাল্টও দেয়, কিন্তু রেজাল্ট দিলেও সে যে কোথাও কোনো কলেজে অ্যাডমিশন নেবে বা কিছু এরকম মানে সিচুয়েশনই থাকে না। তো এই ঘটার আরো কিছুদিন পরে মানে এরকম যখন চলতে আসে সবকিছুই অস্বাভাবিক, ঠিক ওই মুহূর্তে একদিন আঙ্কেল মানে আপুর যে আব্বু, সেই আপুর বাবার সাথে তার একজন কলিগ তাদের বাসায় আসে। তো বাসায় আসার পরে সে কলিগ আর কি হঠাৎ করে খেয়াল করে যে আপুর ওরকম অবস্থা দেখে আঙ্কেলকে জিজ্ঞেস করে যে আপনার মেয়ে কি মানসিক ভাবে অসুস্থ বা ওর কি কোনো সমস্যা আছে? তো আঙ্কেলকে জিজ্ঞেস করার পরে আঙ্কেল আসলে মানে সম্পর্ক ভালো হতে আঙ্কেল বলে যে হ্যাঁ এই অবস্থা। সে পুরো ঘটনাটা খুলে বলার পরে যে কলিগকে বলে, সে বলে যে আমার একজন শালা আছে, মানে তার সম্পর্কে একজন শালা আছে, সেই সমস্ত ব্যাপারে ট্রিটমেন্ট করে। তো কোনোভাবে যদি তাকে দেখানো যায় তাইলে যদি সে কোনো ব্যবস্থা করতে পারে। তো তাকে সাজেস্ট করার পরে আঙ্কেল বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ওনার সাথে আমরা আলাপ করবো আনে। তো পরবর্তীতে মানে সে যে কলিগ থাকে তার যে শালা, সেই লোকের সাথে তারা কন্ট্যাক্ট করার পরে সেই লোক তাদের বাসায় আসে। তো রাসেল ভাই যখন সেই লোক তাদের বাসায় আসার পরে সে তাদের বাসার প্রত্যেকটা রুমে ঢুকে দেখে। ইভেন সে তার মেয়ের রুমে যায়, সে যখন তার মেয়ের রুমে ঢোকে মানে আপুর রুমে যখন ঢোকে, আপু নাকি তার দিকে মানে প্রচন্ড রাগান্বিত দৃষ্টিতে তাকায় থাকে, আর মানে রাগে ফোঁস করতে থাকে। মানে অবস্থাটা এমন যে পারলে সে ওই লোককে মারে, মানে এতই বাজে ভাবে সে রিয়াক্ট করতে থাকে। তারপরে সে আপুর কাছে যায়, আপুর সাথে যায়, সে কথা বলার চেষ্টা করে, কমিউনিকেট করার চেষ্টা করে, বাট কোনোভাবেই সে কোনো কথা বলে না। এর পরবর্তীতে সে বাসা থেকে যখন বের হয়ে আসবে, সে যখন ঘর থেকে নামবে, তখন মানে আপুর রুম থেকে অনেক জোরে শব্দ করে আপু বলে যে আমাকে তাড়াইতে আসছিলি না, তুই আমাকে, তুই পারবি না, তুই আমাকে তাড়াইতে পারবি না, এই কথাটা বলে। আর এরপরে তারা যখন ঘর থেকে নেমে যাবে, তখন একটা তাচ্ছিল্যের হাসির মতো একটা শব্দ হয়। আর এমন না যে শব্দটা আপুর রুম থেকে আসতেছে বা অন্য কোথা থেকে, মনে হচ্ছে অন্য কোনো একটা ভয়েস থেকে একটা হাসি শব্দ আসছে, তাচ্ছিল্যের একটা হাসি শব্দ আসছে। হাসিটা শব্দ হয় পুরা ঘর জুড়ে, এমন না যে কোনো রুম থেকে আসতেছে শব্দটা এক্স্যাক্টলি। তো এরপরে ওনারা ঘর থেকে বের হয়ে আসে। তো ঘর থেকে বের হয়ে আসার পরে মানে আপুর বাবা, তার কলিগ, আর যে লোক আর কি ট্রিটমেন্ট করার জন্য আসে, সেই লোক আর কি তখন সে তার বাবাকে বলে যে আপনার মেয়ের উপরে হয়তো কোনো জিনের আসর আছে, নয়তো আপনার মেয়েকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, যে কোনো একটা জিনিস হয়েছে। তো সে বলে যে আমি কিছুদিন পরে আপনাদেরকে সব বলবো, কারণ ওই যে লোককে তারা আনে ট্রিটমেন্টের জন্য, উনি আসলে উনি মেবি ওনার জিন ছিল, উনি জিনের মাধ্যমে কাজ করে। তো ওই লোক বলে যে আমি কিছুদিন পরে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো। তো এরপরে রাসেল ভাই আপনার অনেক দিন যায়, হয়তো 10-15 দিন ওই লোক কন্ট্যাক্ট করে না আপুর বাবার সাথে। তো হঠাৎ একদিন সেই লোক 10-15 দিন পরে হঠাৎ একদিন সেই লোক আপুর বাবাকে ফোন দেওয়ার পরে সে বলে যে আপনি একটু আমার সাথে দেখা করেন, আপনার সাথে আপনার মেয়ের ব্যাপারে আমার কিছু কথা বলার আছে। তো সে আপুর বাবা যায়, তার সাথে দেখা করার পরে রাসেল ভাই ওই লোক তার মানে আপুর বাবাকে বলে যে আপনার
কাছেরই একজন মানুষ আপনার মেয়েকে আসলে ব্ল্যাক ম্যাজিক করছে, খুব রাগে ক্ষোভে করছে। তো সে আসলে আপুর বাবা অনেক মানে হতভম্ব হয় যে এখানে ব্ল্যাক ম্যাজিক করছে, কে করছে। তো ওই লোক বলে যে আপনার বোনের সাথে কি আপনার কোনো ঝামেলা হয়েছে? তো সে বলে যে আমার বোন। তো ওই লোক বলে যে হ্যাঁ, আপনার নিজের বোনের সাথে। তো তখন আপুর বাবার একটা জিনিস মনে পড়ে যে আপুর এসএসসি এক্সাম শুরু হওয়ার কিছুদিন আগে আপুর যে বাবা, তার বড় বোন আর কি তার বাসায় আসে। তো বাসায় আসার পরে আর কি সে বাসায় আসে মূলত একটা উদ্দেশ্য নিয়ে, যে আপুর যে ফুফাতো ভাই ছিল, মানে আপুর বাবার যে বড় বোন, তার যে ছেলে ছিল, সেই ছেলের সাথে তার আপুর বিয়ে দেবে, এরকম একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে আর কি সে বাসায় আসে। তো বাসায় আসার পরে আর কি আপুর বাবা আর কি মানা করে। আর এমন না যে বিয়ের প্রস্তাব তারা এখন আনছে, তারা অনেক আগে থেকে আসলে আপু যখন 89-এ পড়ে তখন দেখি মানে আপুর যে সেই ফুফাতো ভাই সে আপুকে পছন্দ করতো। তো এই জিনিসটা আর কি আত্মীয়স্বজনের মধ্যেও জানাজানি ছিল যে এরকম ও পছন্দ করে। আসলে ব্যাপারটা এমন না যে ব্যাপারটা প্রেম না, ব্যাপারটা ছিল একতরফা, যে আপুর ওই ভাই শুধু তাকে পছন্দ করতো, আর আপুর ভাই তার মাকেও বসতো, তার ফ্যামিলিকেও বসতো যে সেই মেয়েকে বিয়ে করতে চায়। তো সেই হিসাব অনুযায়ী আর কি মানে তার মা আর কি আপুর বাবার কাছে প্রস্তাব নিয়ে এসেছে এরকম তারা আর কি বিয়ে করাইতে চায় তার ছেলের সাথে আপুর। তো যেদিনকে এর আগে মানে অনেক দিনই আপুর বাবার কাছে বিয়ের প্রস্তাব আনে, কিন্তু লাস্ট যখন আর কি তার ফুপি তার বাসায় আসে, সেটা আসে এসএসসি এক্সাম দেওয়ার কিছুদিন আগে। আপু এসএসসি এক্সাম শুরু হওয়ার জাস্ট কয়েকদিন আগে আসে। আর তখন নাকি সে আপুর বাবার সাথে তখন তার অনেক কথার কাটাকাটি হয় যে তুই তোর মেয়ে আমার কাছে বিয়ে দিবি না, তুই তোর মেয়ে কোথায় বিয়ে দেস, তুই তোর মেয়ে কার কাছে বিয়ে দেস আমি দেখা নিব, আমি তোরে দেখা ছাড়বো, মানে এরকম অনেক কথা সে বলে। এই সমস্ত অনেক কথার কাটাকাটি তর্কাতর্কি হয়, সে চলে যায়। কিন্তু আসলে তার ফ্যামিলির ব্যাপারটা মাথায়ও থাকে না যে এরকম কোনো কিছু হয়েছে বা কিছু, আর তারা কখনো ভাবেও নাই যে তার বোন এরকম কিছু করবে তার মেয়ের সাথে। তো এরপরে তো মানে আপুর বাবা বলে যে এখন এইগুলা থেকে মানে কিভাবে আমার মেয়েকে ঠিক করা যাবে। তখন সেই লোক বলে যে আপুর বাবাকে বলে যে আপনার মেয়েকে জিন চালান করে তাবিজ করা হয়েছে, কারণ আপনার যে বোন মানে আপুর যে ফুপি থাকে সে তার নিজেদের বাড়ি থাকে মূলত গ্রামে, আর আপুর যে ফুপি, আপুর ফুপির যে চাচি শাশুড়ি ছিল, সেই চাচি শাশুড়ি নাকি কুফরি করতে জানে। সেই চাচি শাশুড়ির মাধ্যমে সে এরকম জিন কুফরি করায় আর কি, জিন চালান দিয়ে আর কি তার উপরে ব্ল্যাক ম্যাজিক করে। আর তখন সেই লোককে যখন জিজ্ঞেস করা হয়, সেই লোক আর কি যে লোক ট্রিটমেন্ট করে, সে লোক বলে যে যতদূর সম্ভব আপনাদের বাসার মধ্যেই তাবিজ আছে, জিন চালান করে তাবিজ পাঠানো হয়েছে আর জিনও চালান করা হয়েছে, দুইটাই করা হয়েছে। আপনার আমি আজকে রাত্রবেলা তাবিজগুলো সব উদ্ধার করব। তো আব্বুকে সে আরো বলে যে মাগরিবের ওয়াক্ত যখন হবে, মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আপনার বাসায় যদি আপনি কোনো ধরনের শব্দ শুনতে পান, যে ধূপধাপ কোনো ধরনের মানে শব্দ হইতেছে, অথবা চিল্লাপাল্লা বা ভাঙচুর যে কোনো শব্দই যদি হয়, আপনি যদি এরকম শব্দ শোনা শুরু করেন, তাহলে সাথে সাথে আপনি আপনার মেয়ে ছেলে ওয়াইফকে নিয়ে যে কোনো একটা রুমে আপনারা ঢুকে যাবেন, ঢুকে রুমের দরজা আপনারা লক করে দিবেন। বাইরে কোথায় কি হইতেছে, আপনাদের সারা ঘরে কি হইতেছে, সেটার দিকে আসলে আপনারা মোটেও খেয়াল করবেন না। এছাড়াও আর কি আপনার বাবাকে আর কি ওই লোক বলে যে যখন বাইরে শব্দ হবে আপনারা রুমের দরজা খুলে বাইরে দেখতেও যাবেন না, যে বাইরে কি হয় বা না হয়, কোনোভাবেই দরজা খুলবেন না। সে আরো বলে যে আমি ফোন দেওয়ার আগ পর্যন্ত আপনারা রুম থেকে বের হবেন না। তো ওই দিন আপুর বাবা বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে মাগরিবের পর থেকেই তারা সবাই ওয়েট করতে থাকে যে কখন বাসায় শব্দ স্টার্ট হবে বা কিছু। তো তারা ওয়েট করতে থাকে। তো হঠাৎ করে মাগরিবের হয়ে যাওয়ার পরে মনে হয় যে
আধ ঘন্টা বাদে 1 ঘন্টা পরে তারা হঠাৎ করে নোটিস করে যে বাসায় ছোট ছোট বাচ্চা, মানে লাইক 5 বছর বা 6 বছর বয়সী বাচ্চারা যখন দুষ্টুমি করে খেলা করে, লাফায় লাফায় খেলা করে, তখন যে ধূপ শব্দ হয় ফ্লোরের উপরে, ওরকম শব্দ হইতেছে তাদের বাসায় রুমের মধ্যে। আর তার একটু পর থেকেই মনে হয় যে রুমের মধ্যে কি যেন চিৎকার চেঁচামেচি শুরু করছে। এই জিনিসটা দেখার সাথে সাথে তাদের ফ্যামিলি মেম্বাররা সবাই এক রুমের মধ্যে ঢুকে ওকে দরজা লক করে দেয়। আর তাদের বাসায় মনে হতেছিল যে অনেক মানুষ যদি মানে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, যদি কোনো মানুষের উপরে প্রচন্ড রকমের অত্যাচার করা হইতে থাকে, ওই মুহূর্তে মানুষ যদি চিৎকার করতে থাকে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হইতেছিল। আর অনেক শব্দ হইতেছিল, মনে হচ্ছিল যে বিভিন্ন জিনিস ভাঙচুরের শব্দ হইতেছে, এত ভয়ঙ্কর অবস্থা ছিল। আর এটা ছিল অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা। 1.5 থেকে 2 ঘন্টা এরকম থাকার পরে তারা অনেক ভয় পেয়ে অনেক কষ্ট করে তারা রুমের মধ্যে ছিল। তারপরে 1.5 থেকে 2 ঘন্টা পরে হঠাৎ করে আর কি শব্দগুলা বন্ধ হয়। যখন বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে সেই লোক ফোন দিয়ে বলে যে এখন আর কোনো সমস্যা নেই, আপনারা রুম থেকে বের হলে বের হন। তো বের হয়। আর এরপরে যখন সবকিছু বন্ধ হওয়ার 1/2 ঘন্টা কি 45 মিনিটের মধ্যে সেই লোক তাদের বাসায় আসে। তো সে যখন বাসায় আসে তার সাথে আরো 3 জন লোক ছিল। তো সেই 3 জন লোককে নিয়ে বাসায় আসার পরে বলে যে আপনার বাসা থেকে আমি টোটাল অনেকগুলা তাবিজ উদ্ধার করছি আপনার বাসার বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আপনার মেয়ের যে তোষক, আপনার মেয়ে যে বিছানায় ঘুমায় সেই বিছানার তোষকের মধ্যে অনেকগুলা তাবিজ আছে, ওইগুলাকে কাইটে বের করতে হবে। তো পুরা তোষকটাকে কাটে রাসেল ভাই ওনারা বাসায় আসার পরে তোষকের মধ্যে থেকে প্রায় 15 থেকে 20টা তাবিজ বের করা হয়। আর এমন না যে তাবিজগুলো সাধারণ তাবিজ ছিল না যেগুলো বের করা হয় তোষকের মধ্যে থেকে, তাবিজগুলো প্রচন্ড রকমের ছোট ছোট আকৃতির নাকি তাবিজ ছিল। যে আপু আমাকে বলছে যে আপু নিজের কিছু মনে ছিল না, কিন্তু তার মা বাবার মনে ছিল যে মানে তাবিজগুলো আকারে খুবই ছোট ছিল, আমরা নর্মালি যেরকম দেখি ওরকম না, খুবই ছোট ছিল। ওরকম প্রায় অনেকগুলা তাবিজ বের করা হয়। এরপরে আর কি ওই দিন ওই লোক বলে যে এখন আপনাদের পুরা বাসাটাকে বন্ধ করা লাগবে। তো এরপরে সে পুরা বাসাটাকে বন্ধ করে। পুরা বাসাটাকে বন্ধ করার পরে রাসেল ভাই ওনার সাথে যে 3 জন লোক থাকে উনি আর ওনার সাথে যে 3 জন লোককে উনি নিয়ে আসে, ওই 4 জন লোক মিলে ওনারা পুরা বাসাটাকে বন্ধ করার পরে যখন সেই লোক চলে যাওয়ার আগে তাদেরকে বলে যে আপনার মেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, হয়তো সময় লাগতে পারে, কিন্তু আপনাদের বাসায় কোনো মানুষ জানি নামাজ পড়া বন্ধ না করে, আর কোনোভাবেই যেন কারো নামাজ পড়া একদমই মিস না যায়, 1 ওয়াক্ত যেন নামাজ পড়া মিস না যায়। এটা বলে সে চলে যায়। তো এর পরবর্তীতে রাসেল ভাই আসলে আব্বু অনেক বেশি মানে ক্ষিপ্ত থাকে তার বোনের উপরে, সে চায় ঝামেলা করতে, কিন্তু যে লোক ট্রিটমেন্ট করে সেই লোক তার বাবাকে বলে যে কোনোভাবেই যেন মানে তার বোনের সাথে কোনো ধরনের গ্যাঞ্জামে না যায়, কোনো ধরনের ঝামেলায় না যায়। আর এরপরে ওর আব্বু আর তেমন কোনো ঝামেলা করে নাই। তো এখন ওই ঘটনার পরে আপুর সুস্থ হতে প্রায় অনেক সময় লাগে। প্রথম 1.5 মাস 2 মাস পর্যন্ত তেমন কোনো চেঞ্জ আপুর ভিতরে দেখা যায় না, কিন্তু তারপরে যখন 4-5 মাস যখন হয় তখন আপু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। তো এখন ওই ঘটনা শেষ হওয়ার পরে আপুর এখন পর্যন্ত আপু মাশাআল্লাহ ভালোই আছে আল্লাহর রহমতে, তার বেবিও আছে, সে এখন সুস্থ আছে পুরোপুরি। তো এই ছিল ঘটনা। যদি স্টোরিটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান। আমি 2014 সাল থেকে ভূত এফএম শুনি, আর ভূত এফএম শেষ হওয়ার পরে আসলে অনেক কষ্ট পাই, কিন্তু ভূত.com শুরু হওয়ার পরে আসলে আবার আপনাকে আমরা আমাদের মাঝে পাই, তো এটা আসলে অনেক খুশির একটা ব্যাপার। আর আমি পার্সোনালি একটা জিনিস নিজের মন থেকে বলি সবসময়, আর চাই যে আরজে রাসেল সারা জীবন আমাদেরকে ভূত.com এর মতো শো নিয়ে আমাদের মাঝে থাকুক, আমাদের সুন্দর সুন্দর ঘটনা উপহার দিক। তো এই প্রত্যাশা থাকবে। আল্লাহ হাফেজ। Spirit, be here with me.
কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা, এবং এই মুহূর্তে যে ঘটনাটি আমরা শুনবো সেই ঘটনাটি এসেছে ফ্রান্স থেকে। এবং আমরা জানি যে ফ্রান্সেও প্রচুর বাঙালি থাকেন এবং তারা প্রচন্ড ব্যস্তও থাকেন, এবং সেখান থেকে সময় করে আপনাদের জন্য ঘটনা পাঠিয়ে দিয়েছেন। এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। আমি সেই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ এই কষ্টটা করার জন্য, আমাদেরকে মনে করার জন্য, আপনাদের এই ব্যস্ত জীবনে এবং আপনাদের এই ব্যস্ত লাইফে আমাদের জন্য কিছুটা সময় রেখে দেওয়ার জন্য। আরো পাঠান ঘটনা, আমরা আরো শোনাতে চাই। এবং ঠিক একইভাবে আমরা জানাতে চাই যে এই ঘটনা পাঠাতে হলে জানতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি কিভাবে শেয়ার করতে চান। এখন তো একটাই উপায় আছে, হয় আমি পড়ে শোনাবো অথবা আপনি রেকর্ড করে পাঠাবেন। আমাদের সময় যেটা আমরা পেয়েছি এখন, সেটা এর চাইতে বেশি আমাদের সুবিধা দেবে না। আর সুবিধা আদায় করে নিতে হলে আমাদের আরো সচেতন হতে হবে। যাই হোক, চলুন চলে যাই আমাদের পরের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ ইমাম রব্বানী জনি, ফ্রান্সের আনমাস থেকে। তো আজকে যে ঘটনাটা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছে, বিশাল বড় একটা ঘটনা। বাস্তব জীবনে অনেক কিছু শুনছি এবং ভূত FM এর সাথে বা ভূত.com এর সাথে এখনো জড়িত আছি। বলতে গেলে সবসময় শুনি, প্রত্যেক দিন ঘুমানোর আগে একটু হলেও ভূত.com শুনি। আর এই ধরনের ভয়ে অনেক কিছুই, ভয়ের কাহিনী বা গল্প আপনাদের কাছ থেকে শুনছি, কিন্তু কখনো আমার সাথে যে এত বড় একটা ঘটনা ঘটবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। তো আমি চলে যাই আমার ঘটনায়। এটা ছিল 2019 সাল। আমি তখন বাংলাদেশ 2 মাস ছুটির পর আমি ফ্রান্সের আনমাস আবার চলে আসি। তো আমি অন্য একটা কাজ করতাম, তো যে কোনো কারণে আমি একটা নতুন কাজে জয়েন করি। পলাশ ভাই আমাকে ওই কাজের অফারটা করে, তো আমি ওনার সাথে ওই কাজে জয়েন করি। তো আমরা একসাথে কাজ করি। তো কাজ শেষ করে আমরা আবার যে যার যার গন্তব্যে চলে যাই, যেহেতু পলাশ ভাইয়ের বাসাও এইখান থেকে, এই শহর থেকে 30 কিলোমিটার দূর। উনি বাইকে করে ওইখানে যায়। আর আমার যে বাসার দূরত্বটা সেটা হচ্ছে এখান থেকে 5 কিলোমিটারের দূরত্ব। তো এত দূর যাওয়ার জন্য আমার একটা সাইকেল আমি কিনি। এই সাইকেলটা দিয়ে আমি প্রত্যেকদিন যাওয়া আসা করি। আর যেহেতু এখানে বাস যাতায়াতটা রাত্র 8টার পর বন্ধ হয়ে যায়, তো এই জন্য আর বাসে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যেহেতু আমার কাজের প্লেসে অনেক সময় 12টা, 12:30, কখনো 1টাও বাজে, তো বাসায় যেতে যেতে আমার 2টা পর্যন্ত বেজে যায়। তো এভাবে সবসময় যাই। নতুন বাসা, যেহেতু বাসা আশেপাশে পাইনি, আমরা বাসার জন্য চেষ্টা করতেছি। তো হঠাৎ করে একটা বাসা পাওয়া তো সম্ভব না, তো এত দূরে যাওয়া এখন বাধ্য, যেতেই হবে, কি করার। তো আমি প্রত্যেকদিন সাইকেল চালিয়ে যাই, কিন্তু আমার বাসা থেকে আধা কিলোমিটার আগে বিশাল একটা কবরস্থান পড়ে, খ্রিস্টানদের কবরস্থান, এবং এর একটু আগে একটা চার্চ, খ্রিস্টানদের যে চার্চ ওটা। তো যেহেতু আমি রাত্র করে যাই ওই এলাকাটায়, আমার মনে হয় যে রাত্র হওয়ার আগেই ওই এলাকাটা একবারে নিস্তব্ধ হয়ে যায়, একেবারে চুপচাপ, কোনো মানুষ নাই। মানুষ যা থাকে ওরা মনে হয় 8টা-9টার পরে ঘুমায় পড়ে। তো এই সময় আমি যে সময় যাই, এই সময় তো আর কোনো লোকজন থাকারই কথা না। তো আমি হঠাৎ করে
একদিন দেখতে পেলাম যে ওই কবরস্থানটার এখানে, মানে কবরস্থানটার ভিতর থেকে যে গেটটা, ছোট্ট একটা প্রাচীর দেয়া, মানে বাইরে থেকে, রাস্তা থেকে কবরস্থানের ভিতরের অংশটা দেখা যায়, যে কবরস্থানগুলোর যে কবরগুলো এগুলো দেখা যায়, কিন্তু মানে ছোট্ট একটা প্রাচীর, কিন্তু এটার ভিতরে যাওয়ার জন্য একটা গেটের মতো আছে, এটা খোলাই থাকে। আর কবরস্থানটার মানে সামনে যে ল্যাম্পপোস্টের বাতিগুলা, এগুলা জ্বলে না, এগুলা ফিউজ, জানি না কি কারণে, হয়তো নর্মালি ফিউজ হয়ে গেছে বা যে কোনো কারণে। তো হঠাৎ করে আমি দেখতে পেলাম যে কবরস্থানের ভিতর থেকে দুইটা কালো বিড়াল বের হচ্ছে। দূর থেকে আমি সাইকেল আস্তে আস্তে করে চালিয়ে যাচ্ছি, তো এর মধ্যে দেখলাম। তো বিড়াল দুটো, নর্মালি আমার জানা মতে এই দেশে বিড়াল এত রাত্রে এভাবে বিড়াল ছাড়া থাকে না। আর এইসব দেশে যারা বিড়াল বা কুকুর বা অন্য পশু পাখি পালে, তাদের বাসায় থাকে বা ঘরের ভিতরে থাকে, এভাবে ছাড়া কুকুর বিড়াল কখনই রাস্তাঘাটে পাওয়া যায় না বা দেখা যায় না। আর ওই সময় রাত্র 1টার সময় কবরস্থানের ভিতর থেকে দুইটা কালো বিড়াল বের হচ্ছে, এটা তো মানে অস্বাভাবিক একটা ব্যাপার, যেটা বিশ্বাস করার মতো না। যাই হোক, তো হঠাৎ করে বিড়ালগুলো আমার দিকে আসছে, তো আমি আস্তে আস্তে সাইকেলটা স্লো করে দিলাম চালানো। তো আস্তে আস্তে করে যখন চালিয়ে যাচ্ছি, তখনই মানে বিড়াল দুটো আমার সাইকেলের সাথে এভাবে আয়সা ঘষাঘষি করতেছে। তো আমি একটু ভয়ও পেলাম, বুঝতে পারলাম, হয়তো বুঝছি যে খারাপ কিছু হতে পারে, আর যদি খারাপ কিছু নাও হয় এটাকে আঘাত করার তো কোনো দরকার নেই, আর খারাপ হলেও আঘাত তো করার প্রশ্নই আসে না। তো আমাকে যেহেতু এখনো পর্যন্ত কোনো কিছুই করতেছে না, সামনে কিছু ঘুরতেছে, তো আমি ক্ষতি করার তো কোনো কথাই নেই। তো কিছুক্ষণ সাইকেলের আগে পিছনে দুইটা বিড়াল এভাবে ঘোরাঘুরি করতেছে। যখন আমি কবরস্থানটা পাস করে গেলাম, তখন আর এই দুটাকে আমি আর দেখতে পেলাম। এভাবে হঠাৎ এর 2-1 দিন পর আমি আবার যখন সেম ওয়েতে আসছি, রাত্র তখন 1টা, তখন ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। তো কান্নার আওয়াজটা এমন যেন কেউ কান্না করতেছে, কেউ মারা গেছে বা এইরকম। তো আমি যখন যতই সামনে যাচ্ছি, আর কান্নার আওয়াজটা মনে হয় যেন আমার কানে ততই আরো জোরালো ভাবে মানে কান্নার আওয়াজটা আসছে। আমি একটু ভয় কাজ করতেছে, আমি পিছনে আর না তাকিয়ে আমি সাইকেলটা চালিয়ে আমি আমার বাসার দিকে যাওয়া শুরু করলাম। আর আমার বাসাটা হচ্ছে সুইজারল্যান্ডের বর্ডারের একেবারে লাস্ট প্রান্তে, মানে এরপরে আর কোনো বাসা নাই। আর যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে বাসা থাকলেও মানে এত মানে কমার্শিয়াল না বা এত জমজমাট না। তো ওই দিনকার মতো এই অবস্থা। হঠাৎ করে আরেকদিন দেখলাম যে দুইটা খরগোশ এরকম রাস্তার মাঝখানে আইসা দাঁড়ায় আছে, কবরস্থানের ভিতর থেকেই। তো আমি সাইকেলটা দূরে ব্রেক করলাম, ব্রেক করে আমি আমার ওয়াইফের সাথে হেডফোনে কথা বলতেছি, মেসেঞ্জারে কল দিই। তো তখন আমি আমার ওয়াইফকে বললাম, আগের ঘটনাগুলো আমার ওয়াইফকে বলছি, কল যখন কথা বলার তো অবস্থায় এই ঘটনাগুলো ঘটছে। তো তখনও বলতেছি যে এরকম এরকম। তো বলতেছে যে কোনো কিছু করার দরকার নাই, আপনি এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করি। তো অপেক্ষা করে দেখলাম যে আসলে এগুলো আবার ঘুরতে ঘুরতে সাইডে চলে গেছে রাস্তার। তখন আমি আবার সাইকেলটা নিয়ে আমি আমার গন্তব্যে চলে যাই। তো এরকম আরেকদিন হঠাৎ আমি আমার বাসায় যাওয়ার একটু আগে কবরস্থানটার পাশে একটা বাস স্টপ, তো হঠাৎ করে এমন বৃষ্টি আসলো যে বৃষ্টির কারণে আমার পুরো শরীর ভিজে যাওয়ার অবস্থা। তো আমি সাইকেলটা চালিয়ে ওই বাস স্টপটার ওইখানে গিয়ে মানে যাত্রী ছাউনিটার ওইখানে গিয়ে সাইকেলটা ব্রেক করে যাত্রী ছাউনির ভিতরে গিয়ে দাঁড়াইলাম। তো হঠাৎ করে আমি দূর থেকে দেখছি যে একটা লোক বসে আছে। আর এত রাতে এরকম লোক এখানে বসে থাকার মতো তো কোনো প্রশ্ন আসে না। তো লোকটাকে হাই হ্যালো জিজ্ঞেস করলাম, কোনো কথা বললো না। আর চেহারাটা আমি স্পষ্ট দেখতে পেলাম না। ওনার হুডি দেওয়া ছিল মাথায়, শীতের যে পোশাক পরা এরকম টাইপের, বা রেইনকোট বা এই ধরনের কিছু। তো আমি যখন বৃষ্টি একটু কমলো 5-6 মিনিট, তো আমি সাইকেলটা নিয়ে আবার সামনের দিকে রওনা দিলাম। তো সামনের দিকে রওনা দিলাম, তখন
মাত্র 5 সেকেন্ড হবে সাইকেলটা টান দিয়ে পিছনে তাকিয়ে দেখি যে ওই বাস স্টপে একটা লোক, ওই লোকটা নেই। তো আমি সাইকেলটা ব্রেক করলাম, মানে অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, গেল কোথায়। তো আশেপাশে এই 5 সেকেন্ডের মধ্যে একটা লোক কোথায় যাবে, আলো হালকা পাতলা একটু আলো আছে যে, তখন মনের মধ্যে একটা ভয় কাজ করা শুরু করলো। তো ভয়েতে আর কি করব, বাসায় গেলাম। আর যেহেতু এইসব দেশে এরকম হয় বা এরকম বাস্তব এরকম ঘটনা কখনো শুনি না, বা কারোর সাথে ঘটলেও হয়তো আমি জানি না। তো এইভাবে ওই দিন বাসায় গিয়ে গা গোসল দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। তো এগুলো আবার পলাশ ভাইয়ের সাথে, আমার কলিগ কল্পন, যিনি আমার যার সাথে কাজ করি, ওনার সাথে সবকিছু ডিসকাস করলাম যে ভাই বাসা তো অবশ্যই একটা দরকার, যেহেতু এইরকম ভয়ের অবস্থা, এই পর্যন্ত 3-4 দিন এরকম একটা সিচুয়েশন পড়ছি। তো এখন বাসায় তো যাইতে হবে, কারণ থাকবো কোথায়। তো আমরা দিনের বেলাতে বাসা খুঁজতেছি। তো হঠাৎ করে আরেকদিন এইরকম যাচ্ছি, তো হঠাৎ করে এরকম পিছন থেকে এরকম কান্নার আওয়াজ। তো ব্রেক করলাম সাইকেল, যে দেখি, যেহেতু সাহস আছে, এরকম ভয়ে কাজ করে নাই ওই দিন। তো ব্রেক করে যে এটা কি, সমস্যাটা কি, এটা বিষয়টা কি, এরকম না যে এরকম এইসব জায়গায় এরকম ক্ষতি হবে বা এই ধরনের কারো কাছ থেকে শুনি নাই, বা এই ধরনের যদি কোনো খারাপ কিছু এখানে থাকতো তো অবশ্যই এখানে কোনো সাইনবোর্ড বা কোনো কিছু দিত যে রাত্রে এই কবরস্থানে বা এটার ভিতরে প্রবেশ নিষেধ বা এই ধরনের কিছু। যেহেতু এটা সামাজিক একটা কবরস্থান এই খ্রিস্টানদের এই এলাকার বা এই মিউনিসিপ্যালিটির আন্ডারে, তো এখানে তো এই ধরনের কোনো নোটিশ দিত। তো মনোবল নিয়ে যখন কবরস্থানটার গেটের এখানে গেলাম, তখন হঠাৎ করে এমন একটা সুন্দর ফুলের ঘ্রাণ পেলাম যে এটা বিশ্বাস করার মতো না, যে এই ধরনের ফুলের ঘ্রাণ আমি কখনোই পাই নাই। মানে ঘ্রাণটা আর কি মনে হচ্ছে ফুলের ঘ্রাণ, যেহেতু ভিতরে অনেক কবরস্থানের পাশে খ্রিস্টানরা অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ চারপাশে রোপণ করে যাতে সৌন্দর্যর জন্য। তো হতে পারে এখানে হয়তো কোনো, মানে আমার জানা মতে যে অন্য কোনো, যেটা আমি জানি না, যে কোনো একটা ফুল গাছ হবে যেটার গান হয়তো আমি এখনো পর্যন্ত পাইনি আজ পর্যন্ত, যে আনকমন কোনো ফুলের প্ল্যান্ট এখানে ওরা রোপণ করছে। তো আমি আস্তে আস্তে গ্রানটা পাইলাম, ভিতরে যাচ্ছি কবরস্থানে, যে তখন আর কান্নার আওয়াজটা আমি পাচ্ছি না। যখন ভিতরে ঢুকলাম তখন আর আমি কোনো কান্নার আওয়াজ পাচ্ছি না। তো যাওয়ার পর আস্তে আস্তে ফুলের ঘ্রাণটা পাইতে পাইতে যখন সামনে গেলাম, দেখলাম যে সুন্দর একটা কবরটার চারপাশে কিছু অদ্ভুত রকমের ফুলের গাছ রোপণ করা, এবং এটা থেকে এই ঘ্রাণটা আসছে। তো আমি এটা দেখতেছি যে ফুল গাছটা কি, এবং আমার হুশই নাই আমি যে একটা কবরস্থানের ভিতরে, রাত্র বাজে 1:30, যে আমি একটা কবরস্থানের ভিতরে, জানি না কি কারণে আমার ব্রেনটা এরকম একটা মানে অন্যমনস্কতায় চলে গেছে। তো যখন আমি এরকম কতক্ষণ ছিলাম, 5-10 মিনিট, যখন আমি আবার রিটার্ন করব, মানে কবরস্থান থেকে বের হব, যে এগুলা কিছু না, এগুলো আসলে মনের একটা ভুল ধারণা, সারাদিন কাজ করি, শরীর টায়ার্ড থাকে, সাইকেল চালিয়ে বাসায় যাই, হয়তো এরকম। কিন্তু যে বিড়াল এগুলা দেখছি, যে হ্যাঁ এগুলা থাকতেই পারে কবরস্থান, যেহেতু হয়তো কারো প্রিয় কোনো বিড়াল বা খরগোশ ছিল যে মারা গেছে, যে ওগুলা এখানে ছেড়ে গেছে, যে ওর কবরের আশেপাশে থাকে বা এরকম অনেক। তো আমি যখন বের হতে যাব তখন আমি একটা বিশ্রী, একটা বিদকুটে একটা গন্ধ পাওয়া শুরু করলাম। গন্ধটা এইরকম যে একটা পচা, একটা মাংস পচা একটা গন্ধ, যে কিছুক্ষণ আগে আমি এত সুন্দর একটা ফুলের গ্রাম পেলাম, কিন্তু ঠিক 5-7 মিনিটের মধ্যে একটা পচা গন্ধ নাকে আসা শুরু করলো, আর এটা তীব্রভাবে আমার নাকে আসা শুরু করলো গন্ধটা, যেটা বিশ্বাস করার মতো না। তো আমি বুঝতে পারছি না যে গন্ধটা কি, বা এরকমও হতে পারে যে কবরস্থানের ভিতরে কোনো কিছু মরে পচে আছে বা মরে গিয়ে পচে গেছে, কিন্তু
এখন আমার প্রশ্ন হলো যে আমি যখন এই জায়গাটা দিয়ে কবরস্থানের ভিতরে ঢুকলাম, ওই কবরটার ওইখানে গেলাম, তখন তো আমি কোনো পচাগন্ধ পাইনি। যখন বের হতে যাব তখন আমি কেন এই পচাগন্ধটা আমি পাচ্ছি? আমি এই জিনিসটা আমি ফিল করতেছি যে কেন এরকম হবে। তো তারপরও হতে পারে সেই চিন্তা ভাবনা করে আমি যখন বের হতে যাব তখন হঠাৎ করে আমি একটা ধাক্কা খেলাম আর কি। আমি কিছু বুঝতে পারলাম না। আমি চারপাশে তাকিয়ে দেখলাম যে না, আমি এখানে তো কোনো গাছ নাই বা কোনো পিলার নাই বা এমন কিছু নাই বা কোনো দেয়ালই নেই, তাহলে আমি ধাক্কাটা খেলাম কোথায়? তো পচাগন্ধটাও এরকম তীব্রভাবে আমার নাকের, মনে হয় যেন আমার আশেপাশে পচাগন্ধটা, আমি বুঝতে পারতেছি না। তো আমি ভয়ে আমি কি করবো, আমি কি কোনো কিছুই বুঝতে পারতেছি না। তা আমি এভাবেই আমি পিছনের দিকে আবার যাচ্ছি, উল্টো ভাবে পিছনে হেঁটে যাচ্ছি কবরস্থানটার দিকে। যখন আমি ওই যে ফুলের গাছ রোপণ করা যে কবরস্থানটা, ওইখানে যাওয়ার পর আবার সেই ফুলের গান, কিন্তু আর পচাগন্ধটা নাই। তো আমি খুব অবাক হয়ে গেলাম যে ঘটনাটা কি, যে এইরকম হচ্ছে কেন আমার সাথে। তো আমি আবার একটু সাহস নিয়ে 5-7 মিনিট পর আবার সামনের দিকে রওনা দিলাম। যখন আবার গেলাম, আবার একটা ধাক্কা খেলাম, কিন্তু কার সাথে ধাক্কা খাচ্ছি আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু আবার সেই পচাগন্ধটা। তো মনে বল ছিল এবং অনেক সাহস নিয়ে, এটার সাহস না থাকলে তো আর এটার ভিতরে যেতাম না। তো আবার পিছনে আসলাম, আসার পর এরকম আবার ফুলের গান। তো আমি চিন্তা করলাম যে আমি সামনে না গিয়ে এবার পিছনের দিকেই উল্টো ভাবে আবার কবরস্থান লাস্ট মাথায় যাব। যদি ওইখান দিয়ে কোনো গেট থাকে ওই দিক দিয়ে বের হয়ে যাব, কিন্তু আর সামনের দিকে যাব না, যেহেতু ওই দিকে গেলেই ধাক্কা খাচ্ছে। আমি বুঝতে পারছি যে খারাপ কিছু একটা এখানে অবশ্যই আছে, তা না হলে তো এরকম হওয়ার কথা না। তো তখন তো অনেক দোয়াদরদ করতেছি যে কি করা যায়। তো পিছনের দিকে এভাবে যখন হাঁটতেছি, তো হাঁটতে হাঁটতে তখন দেখি যে ছোট ছোট ঝোপঝাড়ের মতো আস্তে আস্তে বাড়তেছে। আমি কিন্তু উল্টো দিকে হাঁটতেছি, উল্টো পায়ে, সামনের দিকে চোখ রেখে উল্টো দিকে হাঁটছি। তো যখন আমি এইভাবে যাচ্ছি তা আমি শুধু হাঁটতেছি, আমি এটার কোনো শেষ মাথা আমি খুঁজে পাচ্ছি না। এবার পিছনের দিকে হাঁটতেছি, আমি যে কবরটার ওখান থেকে আমি উল্টো দিকে হাঁটা শুরু করছি, কিন্তু আমি আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। দূর থেকে ওই কবরটাও দেখা যায় না, এর মধ্যে কত গাছালি কবর টবর যাচ্ছে, কিন্তু আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না। আর এইরকম তো হওয়ার কথা না। যে আমার জানা মতে আমি দিনের বেলা কবরটা দেখছি যে না, মোটামুটি এটা বড় একটা কবর, যে কবরটার চারপাশ দিয়ে এটা একটা চক্কর দিতে যদি হাঁটি তাহলে 10 মিনিট বা 15 মিনিট সময় লাগবে। কিন্তু আমি আধা ঘন্টা হয়ে গেছে আমি হাঁটছি, কিন্তু আমি এটা থেকে বের হতে পারছি না। তখন আমার বুঝতে তো বাকি নাই যে আমি আসলেই খারাপ কিছুর একটা কবলে পড়ে গেছি, যে এখান থেকে একমাত্র উপরওয়ালা ছাড়া রক্ষা করার মতো কোনো নাই। তো আল্লাহ রক্ষা করার মালিক। তো যাই হোক, তো আমি এভাবে অনেক চিন্তা ভাবনা করতেছি কি করব, তো ভয়ও কাজ করতেছি। যখন আবার আমি চিন্তা করলাম না, এবার আর উল্টো ভাবে হাঁটবো না, যত কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি আমার যে গেটটা দিয়ে আমি প্রবেশ করছি, আমি ওই দিক দিয়ে আমি বের হবো। তো যখন ওই দিক দিয়ে বের হওয়ার জন্য আমি মাত্র চিন্তা ভাবনা করছি, এর মধ্যে আমি দেখি যে কয়েকটা অবয়ব আমার সামনে। কোত্থেকে আসছে আমি জানি না, 4-5টা হবে। এদের কালো কাপড় পরা, আর এদের চেহারা কোনো কিছুই দেখা যাচ্ছে না, মুখ টুক সম্পূর্ণই ঢাকা, আর হাতে একটা শাবলের মতো কি যেন। তো তারা যে কাপড়টা ঢাকা, ওটার ভিতর থেকে আলোর একটা কেমন যেন একটা আলোর ছটা বের হচ্ছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না। তো এইগুলা দেখে যখন এগুলো আমার সামনে আসছে, তখন আমার ভিতরে আমার নার্ভ দুর্বল হয়ে গেছে। আস্তে আস্তে আমি বসে পড়ার পর আমি একটা মাটির গর্তের মতো, আমি যখন বসলাম তখন আমি আরেকটু ডেবে গেলাম আর কি। আমার আর কোনো হুঁশ নেই, আমি অজ্ঞান হয়ে গেলাম।
তো পরদিন সকালবেলা আমি চোখ মেলেই দেখি যে আমি মানে হসপিটালের বেডে আবিষ্কার করলাম নিজেকে। তো কিছুক্ষণ পর একটা নার্স আসলো, দেখলো যে আমি সেন্স ফিরে পাইছি বা জাগ্রত অবস্থায়। তখন ওরা আমাকে কোশ্চেন করে নাই তখন, কারণ আমাকে সুস্থ হওয়ার জন্য। তো আমি উঠে বসলাম, তো আমি বললাম যে আমি ঠিক আছি, আমাকে ইশারায় বললো। তো আমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি ওখানে কেন গেছিলা এই রাত্র করে? আমি বললাম আমি কোথায় গেছিলাম? বললো যে তুমি তো কবরের ভিতরে, তো কবরস্থানের মধ্যে একটা ভাঙা কবরের মধ্যে তোমাকে পাওয়া গেছে, তুমি ওইখানে ছিলে। আমি বললাম আমি এইখানে হসপিটালে কিভাবে আসলাম? বললো যে ওইখানে কবরস্থানের ভিতর কয়েকজন লোক গিয়েছিল সকালবেলা, গিয়ে দেখে যে তুমি এরকম ওখানে পড়ে আসছো। তো ওরা মানে মিউনিসিপাল পুলিশকে খবর দেয়, তারপর ওই পুলিশ এসে আমাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসে আর বললো যে এইভাবে আর কখনো ওই কবরে যেও না। ঠিক আমি তো সুস্থই ছিলাম, তো আমি বাসায় চলে আসি। তো এদিকে পলাশ ভাই ফোন দিয়ে আমাকে পাইনি, তারপর অনেক মোবাইলের চার্জ নেই, বাসায় এসে মোবাইল চার্জ দেওয়ার পরে তখন কল দিলাম সবাইকে, বললাম যে আমার এরকম এরকম ঘটনা। তো এর কিছুদিন পর আমি ওই বাসাটা চেঞ্জ করে আমরা নতুন একটা বাসা পাই, ওইখানে আমরা চলে যাই। তো এই ছিল আমার ঘটনাটা সম্পূর্ণ একটা সত্যি ঘটনা। জানি না, যার ইচ্ছা বিশ্বাসটা হচ্ছে যার যার কাছে। তো রাসেল ভাই অনেক অনেক খুশি হব যদি এই ঘটনাটা আপনি ভূত.com এর লিসেনারদের মানে প্লে করে শোনান। আর আশা করি যে নেক্সটে আপনাদের ভালো লাগলে আমি নেক্সটে আরো কিছু ভয়েস ক্লিপ পাঠাবো। আর এই বলেই আমি আমার গল্প তো শেষই করলাম, তো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। এই মুহূর্তে আমার যে ঘটনাটি, সেই ঘটনাটিতে যে ব্যক্তিকে আপনাদের ঘটনা শোনাবেন, সেই ব্যক্তি বলছেন তিনি তার নিজেকেই তিনি কবর দিয়েছেন। ব্যাপারটা খুবই অদ্ভুত যে নিজেকে কবর দেওয়া যায় কিভাবে, এটা তো আমাদের কোনোদিন জানা ছিল না। এবং এটা কি সম্ভব নাকি যে নিজেকে কবর দেয়া, তারপরে আবার নিজের লাশ নিজে দেখা, এটা আমরা দেখেছি, কিন্তু নিজেকে কবর দেয়া, এই ব্যাপারটা একটু ভয়ঙ্কর। যাই হোক, ব্যাপারটা আসলে ভয়ঙ্কর নাকি ভয়ঙ্কর না সেটা বুঝবেন। আসলে ব্যাপারটা সেটা হচ্ছে যে না, আমি এখনই ভাঙিয়ে দেব না ভুলটা, কিছুক্ষণের মধ্যে জানতে পারবে, কিন্তু এইটুকু সময়টা একটু আপনার ভয়ে কাটুক, এই ভয়টার দরকার আছে। তাই বলে আবার মনে করে না যে ঘটনাটা একেবারেই ভয় না হলে আমি সিলেক্টই করতাম না। আমরা এই ঘটনাটা শোনার পরে তারপরে এই ঘটনা নিয়ে কথা বলবো। ওকে, চলুন চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনি সবসময় ভালোর দলে, তাই আপনাকে আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমি নীলফামারী জেলার সৈয়দপুর থেকে আমার নাম হচ্ছে সৈয়দ মুনতাসির হাসান রিফাত। আমি একজন স্টুডেন্ট, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি দিনাজপুর সরকারি। রাসেল ভাই, আমি ভূত এফএমের একজন বড় ফ্যান, ঠিক আছে। আমি যেটা সত্য কথা বলতে, রাতের বেলা ভূত এফএম না শুনলে আমার ঘুম আসে না। আর আমার ফোনে সবসময় ভূত এফএম ডাউনলোড করা থাকে। আমি আসলে লাইভ শুনতে পারি না, একটু ব্যস্ত থাকি, যার কারণে আমি লাইভটা শুনতে পারি না। সো আমি আর কি ডাউনলোড করে রাতের বেলা শুনি। ভাই, আমি বেশি কথা বাড়াবো না, আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনা শুরু করার আগে ঘটনার সাথে সম্পৃক্ত যেসব আইটেম, আমি সেগুলো আগে আপনাদের সবার কাছে ক্লিয়ার করে নেই লিসেনারদের কাছে।
তা না হলে হয়তো বুঝতে বড় সমস্যা হতে পারে। রাসেল ভাই, নর্মালি আমি একজন ট্যুরিস্ট বাইকার। আসলে আমি মাঝে মাঝে ধরেন যে সৈয়দপুর থেকে ঢাকা ট্যুর করতেছি, অথবা সৈয়দপুর থেকে দিনাজপুর, সৈয়দপুর থেকে এনিওয়েজ আদার্স অনেক রকম জায়গায় আমি আসলে ঘোরাফেরা করি। তো আমার একটা গাড়ি আছে, বাইক আছে, পালসার 150 UG4। তো আসলে ভাই ঘটনাটা এই গাড়িটা নিয়ে আর কি সম্পৃক্ত, এই বাইকটা নিয়ে সম্পৃক্ত। আমি ঘটনা শুরু করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি, যদি কোনো লিসেনাররা আমার ঘটনা শোনার পর যদি কখনো কোনো সলিউশন পেয়ে থাকেন, অথবা আপনাদের যদি এই সম্পর্কে কোনো আইডিয়া থাকে, তো কাইন্ডলি আমাকে একটু জানাবেন। ধন্যবাদ। রাসেল ভাই, আমি একদিন ঘুমাচ্ছিলাম, রাতের বেলা ঘুমাচ্ছি, তো ঘুমার মধ্যে আমি স্বপ্ন দেখি হচ্ছে যে আমি বাসা থেকে বের হয়েছি মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হওয়ার পরে আমি যাচ্ছিলাম রংপুরের উদ্দেশ্যে। ঠিক আছে, রংপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় মাঝখানে রাস্তা আমার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আমি ওখানে আর কি স্পট ডেড, ওখানে আমি মারা যাওয়ার পরে আমাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পর আমাকে কবরস্থ করা হয়। কবরস্থ করার পরে 1 বছর পরে আমার দাদু মারা যায়। রাসেল ভাই, এটা কিন্তু আমার স্বপ্ন, এটা আমি স্বপ্ন দেখতেছিলাম। 1 বছর পরে আমার দাদু মারা যায়। 1 বছর পর যখন আমার দাদু মারা যায়, তখন দাদু মারা যাওয়ার সময় আমার আব্বুকে বলে যায় যে আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে, মানে আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে এখান থেকে যেন আমার কবর তুলে নিয়ে যেয়ে আমার দাদুর পাশে কবর দেওয়া হয়। আসলে আমাদের বাড়ি হচ্ছে 2টা, এক হচ্ছে আমার গ্রামের বাসায় আমার দাদু থাকতেন, আর আমরা থাকি 8 কিলোমিটার দূরে। তো 8 কিলোমিটার দূরে আমাকে আমাদের এই বাসায় কবর দেওয়া হয়, আর দাদু মারা যাওয়ার পরে দাদুকে গ্রামের বাসায় কবর দেওয়া হয়, যেটা 8 কিলোমিটার দূর। সেখানে আমার দাদু মারা যাওয়ার আগে আমার আব্বুকে বলে যান যে দাদুকে যেখানে কবর দেওয়া হবে সেখানে যেন আমাকে ওই কবর থেকে তুলে এনে কবর দেওয়া হয়। তো দাদু মারা যায়, ওনাকে গোসল করানো হয়, গোসল করে মাটি দেওয়া হয়, নর্মালি আর কি রাসেল ভাই যেগুলা করা হয়, যেগুলো আমাদের আছে মুসলমানের যেটা আর কি ঐতিহ্য। তো নর্মালি ওগুলো সব করে যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে আমার আব্বু যখন আমার আঙ্কেল মানে আমার চাচাদেরকে বলে যে এরকম বাবা তো চলে যাওয়ার সময় এই কথা বলে গেছে, তো চলো যাই রিফাতের কবরটা তুলে এনে রিফাতের কবরটা খুঁড়ে রিফাতকে আমরা এখানে কবর দেই। তখন আমার চাচারা অথবা গ্রামের যে আরো 10টা লোক ছিল তারা বলে যে যেহেতু রিফাত 1 বছর আগে মারা গেছে আর 1 বছর পর আজকে তার দাদা মারা গেছে, তো মনে হয় না যে রিফাতের লাশটার ভিতরে তেমনটা আছে, মনে হয় যে নর্মালি রিফাতের লাশটা পচে গেছে। তো সবাই আর কি যেটা বলা বলি করে, যেহেতু লাশটা পচে গেছে সেহেতু আর কবর খোঁড়ার দরকার নাই, ও ওখানে আছে, ওখানেই থাক। কেউ সম্মতি দেয় না আমাকে ওখান থেকে তুলে আনার জন্য। আর আমি ঘুরতেছি আর সবার দেখতেছি কেউ আমাকে তুলে, আমার আত্মাটা কি ঘুরে বেড়াচ্ছে, আর আমি সবাইকে দেখতেছি যে কেউ আমাকে তুলে আনতে রাজি না। তখন আমার আব্বু রাজি হয়, কিন্তু আব্বু একাই তুলে আনতে পারবে না, কারণ গ্রামের 10টা লোক যেটা বলবে সেটাই করতে হবে। তো যখন আমি দেখলাম যে আমার আব্বু রাজি আছে, তখন আমি কি করলাম, আমার আব্বুর কাছে গেলাম, যাই বললাম যে আব্বু আমাকে তো দাদু উঠে আনতে বলছে, এখানে কবরস্থ করতে বলছে, তোমরা তো কেউ আমাকে উঠে পড়ার নাই, গ্রামের 10টা লোক যেটা ডিসিশন নিবে সেটাই করতে হবে, তো আমি কিছু করতে পারবো না। তখন আমি আব্বুকে বললাম যে ঠিক আছে, তোমার কিছু করার দরকার নাই, তুমি শুধু কবরটা খুঁড়ো, আমি আমার নিজের লাশটা আমি নিজেই নিয়ে আসবো। তখন আব্বু রাজি হলো যে ঠিক আছে, আমি তোমার কবর খুঁড়তেছি, তুমি তোমার লাশটা নিয়ে আসো। তো রাসেল ভাই, আমি আমার গ্রামের বাসা থেকে 8 কিলোমিটার দূরে আসলাম আমার লাশ নেওয়ার জন্য, আমি নিজেই।
আসলাম, আসে যখন কবর খুললাম, কবর খোলার পর দেখলাম যে আমার লাশটা যেমন করে শোয়ানো হয়েছিল ঠিক তেমনটাই আছে, কোনো পচন ধরে নাই। তাই আমি ভাবলাম যে তাহলে আমার লাশটা আমি নিজে একাই নিয়ে যেতে পারবো। তো যখন রাসেল ভাই আমি কোমরের দিকে আমার লাশে হাত দিছি, কোমর থেকে পা পর্যন্ত লাশটা খুলে গেছে, আর মাথা থেকে কোমর আলাদা, কোমর থেকে পা আলাদা। তখন আমি ভাবলাম ও আচ্ছা, লাশটা তাহলে পচে গেছে। তখন আমি কি করলাম, পা দুইটা ধরে আমি উঠে নেওয়ার আসার চেষ্টা করতেছি। পা দুইটা যখন ধরতে দিলাম তখন হাঁটু থেকে পাটা খুলে আসলো। তখন আমি চিন্তা করলাম আচ্ছা তাহলে মনে হয় এটাও পচে গেছে। পরে যখন আমি পাটা নিয়ে চলে আসলাম, আব্বুর কাছে আসলাম, আসে আমি প্রথমে একটা পা দিয়েছি আব্বাকে, যে আব্বু এই যে একটা পা নিয়ে আসছি, আর বাকিগুলো আমি নিয়ে আসতেছি, তুমি কবরটা খুঁড়তে থাকো। আমি একটা পা দাফন করছি, আব্বু দাফন করছে। পরে যখন আরেকটা পা আনতে গেছি, ওই পাটাও আনছি, আনি যখন দাফন করছি, এমন সময় গ্রামের কয়েকজন লোক দেখে ফেলছে যে আমার আব্বু এরকম আমাকে কবর দিতেছে। তখন রাসেল ভাই গ্রামের 10টা লোক মিলে আব্বুকে বারণ করে, আব্বুকে আটকায়, যার কারণে আমাকে সম্পূর্ণ কবর দেওয়া হয় না। তো রাসেল ভাই এটা বুঝাচ্ছি যে তাহলে আমার অর্ধেক লাশ থাকলো 8 কিলোমিটার দূরে, মানে মাথা থেকে কোমর পর্যন্ত থাকলো 8 কিলোমিটার দূরে ওখানে, আর কোমর থেকে পা পর্যন্ত থাকলো আমার দাদুর পাশে, মানে আমার লাশটা 2 ভাগে ভাগ ছিল। এটা আমি স্বপ্ন দেখছি, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। তো এই স্বপ্ন দেখার পর আমি আমার দাদির কাছে গেছিলাম, দাদির কাছে যাই বলছি যে এরকম দাদি আমি এরকম স্বপ্ন দেখছি। তো দাদি বলছে যে সময়টা কখন ছিল, যে তুই এই স্বপ্নটা দেখছিস, সময়টা কখন ছিল। আমি কিন্তু স্বপ্নটা দেখছিলাম রাসেল ভাই ফজরের নামাজের আগে। তো আমি দাদিকে বললাম যে এরকম আমি ভোরবেলা স্বপ্নটা দেখছি। তো দাদি বললো ঠিক আছে, ভয় পাওয়ার কিছু দরকার নাই, যেহেতু তুই দেখছিস তাহলে এটা তোর হবে না, এটা অন্য কারোর সাথে এরকম একটা কিছু ঘটবে। আমি এরকম আরো কয়েকজনকে বলছি, তো আমার যে কয়েকজনকে বলছি সবাই আমাকে এই কথাটাই বলছে যে যদি নিজে স্বপ্ন দেখে তাহলে ওটা নিজের সাথে হবে না, অন্যজনের সাথে ঘটবে। আর যদি ভোরবেলা যদি অন্যজনের স্বপ্ন দেখো তাহলে তোমার নিজের সাথে এটা ঘটবে। আমাকে এটা অনেকজনে বলছে। তারপর আমি আমার আম্মুকে এসে এই ঘটনা বলছি, আম্মু আমাকে বলছে যে এগুলো তোর ভূত ধারণা, তুই ঘুমানোর আগে ভূতের ফিল্ম শুনে ঘুমাইস, এগুলো ভয়ের কাহিনী মাথায় নিয়ে ঘুমাইস, যার কারণে তুই এরকম ভূতের ভয়ঙ্কর স্বপ্ন দেখছিস। আম্মু ব্যাপারটা আর কি নর্মালি নেয়, আর দাদি তো পুরাতন আদিম যুগের মানুষ, তো তাই আর কি হয়তো সিরিয়াস নিয়ে কথাটা আমাকে বলছে আর কি, সমস্যাটা সলভ করছে। তো আমি যারা লিসেনাররা আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি, যদি আপনাদের সাথে এমন কোনো স্বপ্ন হয় যে ভোরবেলা এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, বা এই টাইপের যদি আপনাদের কোনো আইডিয়া থাকে, তো কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু আতঙ্কিত আছি। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো বেশি ঘটনা নাই, যেটা সত্যি কথা বলতে গেলে আমার কাছে 2টা ঘটনা আছে। একটা হচ্ছে হসপিটালের, আমি দিনাজপুরে যখন আমার অপারেশন হয়, আমার কিন্তু অ্যাপেন্ডিসাইটের অপারেশন হয়েছিল। আমার অ্যাপেন্ডিসাইটে যখন অপারেশন হয়েছিল আমার তখনকার একটা ঘটনা আছে হসপিটালের, এখনো মনে পড়লে শরীরের লোম দাঁড়ায় যায় রাসেল ভাই। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Hood.com. The fear returns with Russell. শেষ করবো আজ। লাস্টে যে ঘটনাটা শুনলাম, স্বপ্ন কত ভয়ঙ্কর হতে পারে দেখেন। মাঝে মাঝে কিন্তু স্বপ্নের ভেতরে আমাদের দম বন্ধ হয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে আসে, স্বপ্নের ভেতরে আমরা বুঝতে পারি না কি করব, খুব অদ্ভুত রকমের একটা ফিলিং আমাদের ভেতরে কাজ করে, রাইট? সেই রকমই একটা স্বপ্নের ঘটনা আপনাদের শোনালাম। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং আপনারা এরকম ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় আছি। আমি স্পেলিংটা বলে দিই, RUSSELL.BHOOT.COM
www.gmail.com। প্লিজ ঘটনা পাঠান, প্লিজ আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন, এখানে ভিজিট করুন, স্বাধীন মিউজিকের সাথে থাকুন এবং স্বাধীন মিউজিকে আপনি আপনার কমেন্ট করতেও ভুলবেন না। লাইভ কমেন্টে এখানে সবসময় রিপ্লাই পাচ্ছেনই আপনি, সুতরাং সেটা করতে ভুলবেন না। আমরা চলে যাব আজকের মতো, কিন্তু ফিরে আসবো ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে। আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, পৃথিবীর প্রতিটা মানুষের জন্য দোয়া করবেন। পৃথিবীর প্রতিটা মানুষের সুস্থ থাকা প্রয়োজন, পৃথিবীর সুস্থ হয়ে ওঠা প্রয়োজন, এই ভাইরাস পৃথিবী থেকে বিদায় নেওয়া প্রয়োজন। আমরা সেই জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আমরা দুই হাত তুলে প্রার্থনা করি যে আল্লাহ আমাদের এরকম একটা দুঃসময় থেকে মুক্তি দান করুন, আমাদের শক্তি দিন ধৈর্য ধারণের। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। কথা হবে আবারও আগামী শুক্রবার ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি প্রতিটা মুহূর্তে নিরাপদে থাকুন, দরকার সেজন্য সচেতনতা। টাটা।